বলতেছি ভাই যে হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ক্লাসের বিভিন্ন আপডেট নেওয়া, হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ, অনেকে হোয়াটসঅ্যাপ, অনেকে হ্যাঁ, হ্যাঁ, টেলিগ্রাম, হ্যাঁ, হ্যাঁ, ডিসকর্ড, মেসেঞ্জার অনেক অনেক রকম প্রস্তাব দেয়। জি, জি, তো ভাই কোর্সে আপনার একটা বিষয় আমি দেখছি, এটা ভালো লাগছে, এটা আমাদের জন্য উপকারী যে হ্যাঁ, যেটা আমাদের মেইন দরকার সেটা হচ্ছে ক্লাস লিঙ্কটা। হ্যাঁ, 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 এক্ষেত্রে ভাই রাইট। আপনি হচ্ছে আমাদের এসএস, তো আমরা যদি হোয়াটসঅ্যাপ মানে ক্লাস লিংক পাওয়ার জন্য যদি হুম, হোয়াটসঅ্যাপের উপর ফোকাস না রেখে আমরা হুম, যদি হুম। প্রতিদিন নিয়মিত মেইল আর এসএমএস শুধু চেক করি, এটা কিন্তু অনেক ভালো হয়। কারণ ভাই আমরা যখন প্রফেশনাল লাইফে ঢুকবো আমাদের কিন্তু রেগুলার মেইল চেক করতেই হবে। আর এইটার মাধ্যমে কিন্তু আমরা হ্যাঁ, একটা হ্যাঁ, অভ্যাস হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো ভালো একটা প্রস্তাবনা করছেন। রাইট। আমি দেখি আমি আপনাদের আরো কিছু ব্যবস্থা করতেছি, কারণ অলরেডি দেখেন, এই যে যেমন আপনাদের ফ্রি সেশন এখন, অনেকেই হয়তো ক্লাসে আসতেছে না, বাট হয়তো ভিডিওগুলো দেখে ব্যাকআপ নেওয়ার প্ল্যানিং করতেছে। বাট আমি কিন্তু চাইবো আপনারা হচ্ছে রেগুলার লাইভ ক্লাসগুলো করেন। আর এটার জন্য আমি কিছু বিষয় আপনাদের বলবো আজকে ক্লাসে, সমস্যা নাই, সবাই এখন আসেনি, আসলেই বলবো। আপনাদের এখানে স্ট্রিক্টলি আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা মেনটেন্স করা হবে। হুম। দেন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের একটা বিষয় থাকবে, যে আপনাদের যে কাজগুলো করাচ্ছি এই কাজগুলো আপনারা আসলে বাসায় করতেছেন কিনা, অ্যাসাইনমেন্টগুলো জমা দিচ্ছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু স্ট্রিক্টলি মেনটেন্স হবে। তো ওভারঅল আপনাদের, স্যার একটা কথা হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, স্যার আমার তো ল্যাপটপ বা পিসি নাই, আপাতত এখন নাই আর কি। তো ক্লাসগুলো করতে থাকেন, অ্যাসাইনমেন্ট করতে গুলো তো থাকেন, আমি কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে নেবেন, কারণ এই ধরনের কাজগুলো করতে গেলে তো ল্যাপটপ বা ডেস্কটপ লাগেই। ইভেন আমি আপনাদের ওই যে পোস্টও বলে দিয়েছিলাম যে যাদের জি। ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারাই শুরু করেন। এখন শুরু করছেন, করেন, ক্লাসগুলো করতে থাকেন। আর ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে নিন। জি আচ্ছা স্যার। আচ্ছা, তো আমি শুরু করি তাহলে, আর দেরি না করি, কারণ অলরেডি 10টা 22 বাজে, এমনিতেই রাত, তাই না? সো শুরু করি আমরা। প্রায় 50 জনের মতো আসছেন। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের বিষয়ে ক্লাস শেষে কথা বলবো আজকে। সো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যাটেন্ডেন্সটা না রাখলে আসলে কে ক্লাসে আসতেছেন, কে আসতেছেন না, এই বিষয়গুলো তো ট্র্যাক করা যায় না। ঠিক আছে, তো যারা রেগুলার ক্লাসগুলো করবেন তারা তো অবশ্যই ভালো করতে পারবেন, অ্যাসাইনমেন্টের বিষয়গুলো থাকে, অনেক বিষয় থাকে আর কি। আচ্ছা, তো আমি তাহলে শুরু করে দিই। তো রেকর্ড করতে হবে, রাইট? এবং রেকর্ড আপনাদের, আচ্ছা, ভালো কথা। এই গত ক্লাস করেন এরকম কে কে আছেন? গত লেকচারে ক্লাস করেন নাই, মানে ফার্স্ট ক্লাস, আছেন কেউ? আপনি আমি আছেন না? একবারে আচ্ছা, যারা যারা আছেন রিয়েল আপনাদের কি আজকে। ভিডিও পাইছেন গত ক্লাসের? না এসব আমি পাইছি। পাইনি। পান নাই? আচ্ছা। ঠিক আছে, আমি তাহলে আপনাদের হচ্ছে এই যে এই ইয়ে গ্রুপে, হুম, এই গ্রুপে আমি হচ্ছে আপনাদের ভিডিওটা দিয়ে দিবনি। ঠিক আছে, তো ওখান থেকে দেখে ঠিক নিয়েন। আছে। আর ভিডিওগুলো একটা প্লে লিস্টেই রাখা হচ্ছে। তো প্লে লিস্টের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে রাখবো, ওইটা সেভ করে রাখবেন। ক্লাস শেষ হলে মিম আমি ওই প্লে লিস্টে এই ভিডিও আপলোড করে দিব। মিম ঠিক আছে, পেয়ে যাবেন, অসুবিধা নাই। মিম আচ্ছা, তো আমরা তাহলে রেকর্ড শুরু করে আমাদের আজকে তোর যে আম্মু মেন ফোন দিতে সেশন, কথা কইব। মেন সেশনের দিকে আমরা আই মিম ব্যাক করি। তোর ওকে, আম্মু লগে কথা স্ক্রিন কও, দেখা তোর আম্মু যাচ্ছে তো, ফোন রাইট? দিছিল একটু আগে, আমি এটা দিছি This meeting is being recorded. আচ্ছা, ওকে, ঠিক আছে। বই রইছি তো চালাতে লাস্ট পারবো না। ক্লাসে আমরা মোটামুটি ওয়েব টেকনোলজি নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ করে ওয়েব টেকনোলজিতে কিভাবে এইচটিএমএল, সিএসএস বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এই আর কি, তাই না? এর বেশি কিছু ছিল না আর কি। তো যারা আজকে নতুন জয়েন করছেন অসুবিধা নাই, কারণ আমরা আমাদের মেইন যে পার্ট, মেইন যে টপিক, সেগুলো নিয়ে আসলে কোনো কথা বলি নাই লাস্ট ক্লাসে। তো আজকে থেকে আমাদের কিন্তু মেইন ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে। তো যেহেতু ওয়েব ডিজাইন নিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি, তো অবশ্যই আমাদেরকে কি কি দিয়ে শুরু করতে হবে বলেন আপনারাই, যারা ছিলেন গত ক্লাসে। HTML এইচটিএমএল, দিয়ে রাইট? HTML দিয়ে এবং এইচটিএমএল অ্যান্ড সিএসএস যে কত গুরুত্বপূর্ণ এই বিষয়টা তো আপনি বুঝতেই পেরেছেন। যে কোনো কিছু তৈরি করতে গেলে এইচটিএমএল সিএসএস এর বিকল্প কিছুই কিন্তু নেই। তো খুব ভালোভাবে কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে, এবং বলতে পারেন কোনো কিছু মিস দিয়ে শেখা যাবে না। অনেকে আমরা এখন আছি যে দেখা যাচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই শিখি, বাট সব কিছুর প্রয়োজন রয়েছে, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে আমরা অনেক সময় মিস করি বা গ্যাপ দিয়ে চলে যায়, লাভ দিয়ে চলে যায়, ওগুলো করা যাবে না, একদম বেসিক থেকে আমরা সব কিছু দেখবো। তো আমি আপনাদের একটা শিট রেডি করছি, ওই শিটটা আমি আপনাদের শেয়ার করবো প্রথমত, হ্যাঁ? এবং ওই শিটটা দেখে আপনারা মেনটেন্স করবেন, ক্লাসগুলো করবেন। তো শিটটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আপনাদের ওই যে কমিউনিটি গ্রুপে দিয়ে দেবো নি, অসুবিধা নাই। শিটটা একটু আগেই বানাইছি, এই যে এইচটিএমএল নিয়ে যেহেতু আলোচনা শুরু হবে আমাদের, এই এইচটিএমএল ট্যাগের একটা লিস্ট আমি হচ্ছে আপনাদের শেয়ার করব। ঠিক আছে,
এবং এই লিস্ট ধরে ধরে আমরা কাজ করব। আচ্ছা, এটা পরে বোঝাই দিচ্ছি। তো নর্মালি আমরা আমাদের এই HTML CSS নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমত কি দরকার? আমাদের দরকার কোড এডিটর, যেখানে মূলত আমরা কোড নিয়ে কাজ করব, বা যেখানে একজাক্টলি আমাদের কি কোডগুলো থাকবে। তো এই কোড এডিটর হিসেবে আমরা অনেকগুলো ইউজ করতে পারি। যেমন আমরা ইউজ করতে পারি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারি, এটা একটা আছে, VS কোড আছে, অনেক অনেক আছে। বাট আমি আপনাদের সাজেস্ট করব VS কোডটা। আরও অনেক আছে, সাবলাইম টেক্সট আছে, ব্র্যাকেটস আছে, হ্যাঁ অনেক অনেক আছে। VS কোডটা বর্তমানে পপুলার এবং এটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। সো VS কোডটা ইনস্টল করে নেবেন। আছে আপনাদের পিসিতে VS কোড সেট আপ করা আছে? স্যার আসছে। আমি আছে? ঘুমাবো আচ্ছা, আম্মু, না থাকলে উঠো না, উঠো এখান না, থেকে উঠো নিয়ে না। নিয়েন, এই যে ওরা বলতেছে। গুগল গিয়ে সার্চ করবেন VS কোড। সুন্দর করে পিস কাটো। আচ্ছা, তো VS কোড লিখে সার্চ করলে এই যে VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড পেয়ে যাবেন। এটা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, আপনার যে যেটা ইউজ করেন, ম্যাক ইউজ করলে ম্যাকের জন্য পাবেন, আর উইন্ডোজের জন্য এই যে উইন্ডোজ থেকে এখানে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নর্মালি যেভাবে সেট আপ করতে হয়, এই যে ডাউনলোড হয়ে গেল, দেন সেট আপ করে ফেলবেন। এখন যদি সেট আপ করতে গিয়ে কোনো প্রবলেম হয়, কি করবেন? আপনাদের ওই যে কমিউনিটি গ্রুপ আছে, এটা একটু বলে রাখি। ধরেন সেট আপ করতে গিয়ে কোনো প্রবলেম হলো, আপনাদের ফেসবুক যে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে তো এত ভিডিও টিডিও দিতে পারবেন না। কোনো একটা প্রবলেম হলে আপনি ইনস্ট্যান্ট এই যে আমার যে গ্রুপটা আছে, যেটা হচ্ছে আপনার আছে না এই গ্রুপে সবাই গুল গুল মেম্বারস অনেক বেশি, বাট গুল গুল মোটামুটি এখানে গিয়ে আপনারা জাস্ট পোস্ট করে দিবেন। পোস্ট করে দিবেন কিভাবে? ভিডিও করবেন বা স্ক্রিনশট নেবেন বা ছবি তুলবেন, তুলে পোস্ট করে দিবেন যে এই প্রবলেমটা সুন্দরভাবে একটু লিখে দিবেন, দিয়ে এখানে পোস্ট করে দিবেন। দিলে আমি দেখাচ্ছি, আপনাদের দেখাই দিলাম। তো সফটওয়্যার আশা করি ইনস্টল করতে পারবেন। যদি ইনস্টল করতে প্রবলেম হয়, পোস্ট করেন। ওকে, আচ্ছা। তো এটা আমার যেহেতু ইনস্টল করা আছে, আপাতত ইনস্টল না করতেই, হ্যাঁ, যেহেতু ইনস্টল করা আছে। আচ্ছা, আর কিছু এক্সটেনশন আছে এই VS কোডের, আচ্ছা এগুলো কেটে দিই আমি। আবার তো এই যে এটা হচ্ছে VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস, ঠিক আছে? এটা আয় ফার্স্ট আপনার এরকমটাই পাবেন, ঠিক এরকমটাই পাবেন। তো এই যে VS কোড, এই VS কোডে আর ইন্টারফেসটা আমি আপনাদের একটু পরিচয় করাই দিই। প্রথমত দেখেন এই পাশে, আচ্ছা আঁকা কি হচ্ছে মনে হয়, ওকে, এই পাশে দেখেন বাবা কাজ প্রথমত রয়েছে এক্সপ্লোরার, দেন সার্চ করার একটা অপশন রয়েছে, এখানে হচ্ছে আরো কিছু সোর্স কন্ট্রোল আছে, এগুলো কি আস্তে আস্তে বুঝতে পারবেন। তো গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এক্সটেনশন। আমরা যখন কাজ করব আমাদের বিভিন্ন এক্সটেনশন এখানে আসলে প্রয়োজন পড়বে কাজের সুবিধার্থে। HTML CSS এ যাই হোক এত বেশি এক্সটেনশন লাগে না, বাট এরপরে যখন আপনার জাভাস্ক্রিপ্ট বা আরও অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, তখন বিভিন্ন এক্সটেনশন লাগবে। তো নর্মালি কাজ করার জন্য যে ধরনের এক্সটেনশনগুলো লাগে, আমি ওগুলো আপনাদের সবগুলো একটা শিট দিয়ে দিব, ওই শিট দেখে দেখে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তা আপাতত এখানে কোনো কাজ নেই আমাদের, এগুলোতে আপাতত কোনো কাজ আপাতত আমাদের নাই। তো সরাসরি আমরা হচ্ছে কিভাবে কোড এডিট করব বা কোড নিয়ে কিভাবে কাজ করব সে বিষয়টা একটু দেখে আসি। তো আপনাদের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, যেখানে আমরা আমাদের রেগুলার কাজগুলো রাখবো আর কি। আচ্ছা, ডাউনলোড, আচ্ছা আপনাদের ব্যাচ 1, ব্যাচ 01 অ্যান্ড ডে 2, ডে 2। আচ্ছা, তো ডে 2 নিলাম, হ্যাঁ। তো আমাদের HTML নিয়ে কাজ করার জন্য বা যখন আমরা একটা ওয়েব পেজ নিয়ে কাজ করি, তো ওয়েব পেজ নিয়ে কাজ করার জন্য আমাদের কিছু বিষয় প্রথমত মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো কি কি আমি একটু নোট করে এখানে। একটা ওয়েব পেজ নিয়ে কাজ করার সময় ওয়েবের বিভিন্ন পেজ থাকে, তো সেই পেজগুলোকে আমাদের একটা এক্সটেনশন দিতে হয়। এখন এক্সটেনশন জিনিসটা কি এটা আপনাদের একটু বুঝাই। আপনারা বলবেন আমাকে, যখন কোনো একটা ভিডিও ফাইল দেখেন, কোন একটা ভিডিও, এই ভিডিওর পরে ডট কি দেয়া থাকে বলেন তো আমাকে একটু? MP4, রাইট। অডিওর ক্ষেত্রে কি দেয়া হয়? ডট MP3। কোন একটা ইমেজের ক্ষেত্রে PNG, হ্যাঁ অনেক কিছু আছে, রাইট। তো এই যে মূলত ডটের পরে আমরা যে এক্সটেনশনগুলো দিই, এটা দ্বারা কি করা হয় মূলত, কেন দেয়া হয়? দেয়া হয় মূলত এই ফাইল এখানে বোঝানো হয় যে জিনিসটা কি কি, রাইট, জিনিসটা আসলে কি, এই জিনিসটা মূলত কিন্তু বোঝানোর জন্যই কিন্তু জাস্ট এই এক্সটেনশনটা ইউজ করা হয়, যেটা একটা ভিডিও ফাইল।
যখন ডট এমপি থ্রি ইউজ করা হচ্ছে এটা একটা অডিও ফাইল, যখন জেপিজি, পিএনজি, জেপিইজি ইউজ করা হচ্ছে এটা একটা ইমেজ ফাইল, তাই না? তো জি। আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইটের জন্য তো বিভিন্ন ফাইল তৈরি করতে হয়, তাই না? ফাইল তৈরি করতে হয়, তার জন্য আমাদেরকে এক্সটেনশন ইউজ করতে হয় ডট এইচটিএমএল। ঠিক আছে, এটা মনে রাখেন। ডট এইচটিএমএল, ওয়েবের বিভিন্ন রকমের পেজ থাকে, যেমন আমরা একটু যাই, ধরেন প্রথম আলোতে একটু যাই। প্রথম আলো দেখেন, তো প্রথম আলোতে আসার পরে আমরা বর্তমানে প্রথম আলোর মেইন পেজে আছি। মেইন পেজ, হোম পেজ যেটাকে বলা হচ্ছে। এখানে আরো অনেক পেজ আছে, যেমন সর্বশেষ পেজ, হুম, তারপর অপরাধ পেজ। এগুলো কিন্তু সব এক একটা ফাইল, এক একটা ডকুমেন্টস। ঠিক আছে, এটা মনে রাখেন একটু, এগুলো সবগুলো এক একটা ডকুমেন্টস। তো যখনই একটা ওয়েবসাইট আমরা ভিজিট করি ফার্স্ট টাইম, তখন যে পেজটা আসে সেই পেজের নাম কি? হোম পেজ। ঠিক আছে, হোম পেজ। আরেকটা জিনিসের সাথে আপনি একটু পরিচিত হয়ে নেন, সেটাকে বলা হচ্ছে ইন্ডেক্স, সূচিপত্র। বুঝেন? ইন্ডেক্স মানে কি? একটা বই দেখবেন, সে বইয়ের প্রথমেই কি থাকে? সূচিপত্র ইন্ডেক্স। থাকে। ইন্ডেক্স দেয়া থাকে না, সূচিপত্র দেয়া থাকে, যে কোন কোথায় কি আছে আর কি, কত নাম্বার পেজে কোন অধ্যায় বা চ্যাপ্টারটা আছে, তাই না? তো জি। ওয়েবসাইটে যখন আপনি মেইন পেজ তৈরি করবেন, মনে রাখেন, যখন মেইন পেজ তৈরি করবেন সেই পেজের নাম দিবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে ওয়েবসাইট কি বুঝবে? হাজার হাজার পেজের মধ্যে এটা হচ্ছে তার মেইন পেজ, তার ইন্ডেক্স পেজ। বুঝতে পারলাম আমি আপনাদের? এমন কেউ আছেন বুঝেননি? বলেন। ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্লিয়ার সবাই? কথা জি। বললেন, হ্যাঁ? আচ্ছা বুঝতে পারি। আচ্ছা, ওকে। হচ্ছে হোম পেজ। হ্যাঁ, হোম পেজ, হোম পেজ সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে হোম পেজ। এখানে আমরা আমাদের সূচিপত্র হিসেবে সকল পেজগুলোকে রাখবো। ওকে, আচ্ছা। তো আমরা তাহলে কি করব? আমাদের এই যে ডে টু, ধরেন এটা আমাদের ওয়েবসাইটের নাম, ঠিক আছে? এটার ভেতরে গিয়ে আমরা আমাদের ওয়েবের যত পেজ আছে সবগুলো পেজ এখানে আমরা তৈরি করব। মিউট রাখতে হবে, মিউট রাখতে হবে। আচ্ছা, তো দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন জায়গা আর কি, যেখানে আমাদের বিভিন্ন রকমের ওয়েবের পেজ থাকবে, কন্টাক্ট পেজ থাকবে, হোম পেজ থাকবে, অ্যাবাউট পেজ থাকবে, ওয়েবের যে পেজগুলো আসলে থাকে এগুলো রাখবো আমরা। তার জন্য কি করব দেখেন, নর্মালি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে নিউ নামের একটা অপশন রয়েছে। নিউ, নিউ অপশনে গিয়ে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন। ওপেন করার পরে এই পুরোটা সিলেক্ট করবেন। তো দেখেন এখানে একটা জিনিস বলছে টাইপ, টাইপ কি বলছে? টেক্সট ডকুমেন্ট। খেয়াল করেন, সব কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আমি নাম লিখলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্টার দিলাম। কি বলছে? ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, হ্যাঁ, আর ইউ শিওর? ইয়েস, শিওর। কি বলছে দেখেন তো এখন? এখন সে বলছে ক্রোম এইচটিএমএল ডকুমেন্ট, এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাদের একটু ঝামেলায় পড়তে পারেন, সবাই না, অনেকে। কেমন ঝামেলা? দেখবেন চেঞ্জ হচ্ছে না, এই টাইপটা চেঞ্জ হচ্ছে না। তখন কি করবেন? তখন যেই কাজটা করবেন, আপনাদের এখানে এই উপরে দেখেন একটা অপশন আছে ভিউ, কম্পিউটারে ভিউ অপশনে গিয়ে দেখবেন এখানে হচ্ছে আপনার এই যে তিনটা অপশন দেখা যাবে, আইটেম চেক বক্সেস, ফাইল নেম এক্সটেনশন, হিডেন আইটেমস। এই তিনটা জিনিস টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি দেখেন যে কোনো একটা টিক দেওয়া নাই, তার মানে বুঝবেন একটু ঝামেলা হতে পারে। টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে চেঞ্জ করা সুবিধা হবে। ওকে, তো আশা করি ঝামেলা হবে না যারা উইন্ডোজ 10 ইউজ করেন, বা যারা 7 ইউজ করেন তো কেউ তো হয়তো নাই ইউজ করলে এই ধরনের ঝামেলাগুলো হতে পারে একটু। ঝামেলা হলে এই জন্য দেখায় রাখলাম যে ঝামেলা যদি হয় এটা ইউজ করেন। তো দেখেন আমরা কিন্তু আমাদের একটা ফাইল তৈরি করে ফেলছি। এইভাবে এখানে আপনি আরও অনেক ফাইল তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে আমরা আর একটা ফাইল তৈরি করি, ফাইলের নাম দিলাম যে আমাদের কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, অ্যানাদার একটি ওয়েব পেজ। আমরা দুইটা পেজ তৈরি করলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা এই জিনিসটাকে কাজ করবো, এডিট করব। ফাইল তো বানালাম, ফাইলটাকে এডিট করার জন্য আমাদেরকে কি করতে হবে? ফাইলটাকে এডিট করার জন্য আমরা ভিএস কোডে চলে আসব। তো ভিএস কোড নর্মালি আপনার ইনস্টল করার পর এখান থেকে সার্চ করবেন ভিএস কোড, অথবা ওপেন করবেন আর কি, ওপেন করে নেন। ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেল, এবং ওপেন হওয়ার পরে এইটাকে আমরা ওপেন করার জন্য, ফাইলটাকে ওপেন করার জন্য ফাইলে ক্লিক করবেন।
দেন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ওপেন ফাইল, তারপরে হচ্ছে ওপেন ফোল্ডার, ওপেন ফাইল, ওপেন ফোল্ডার। তো যদি কোনো স্পেসিফিক ফাইল ওপেন করতে চান এটা, আর যদি কোনো একটা ফোল্ডারকে ওপেন করতে চান এইটাতে ক্লিক করবেন। তো নর্মালি আমরা ফোল্ডারটাকে ওপেন করব, ঠিক আছে? যখন আমরা কাজ করব কি করব, আমরা আমাদের ফোল্ডারটাকে ওপেন করব। ওকে, তো ফোল্ডার বলতে হচ্ছে আমাদের এই যে ডে টু যে নামটা দিচ্ছি আমরা, ডে টু, এই ফোল্ডারটাকে ওপেন করব। আচ্ছা, তো ওপেন ফোল্ডার, এখানে আসেন আবার ওপেন ফোল্ডার ক্লিক করলাম। না বুঝলে আমাকে সাথে সাথে বললেন। আর দিস পিসি এবং এই জিনিসগুলো আমি একটু আস্তে ধীরে দেখাচ্ছি, কারণ অনেকে আছেন একদম নতুন, তারা হয়তো বুঝতে পারবেন না। ওকে, সো এখানে ব্যাস ওয়ান, ডে টু, সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, তো দেখেন ফোল্ডার ওপেন করার সাথে সাথে আমাদের যে ফাইলগুলো তৈরি করছিলাম সেগুলো চলে আসছে। ইভেন আমাদের নিউ টেক্সট ডকুমেন্টে এটাও চলে আসছে, এটা আমাদের দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিলাম, লাগবে না। এই পর্যন্ত পারবেন তো নাকি? একটা এইচটিএমএল ফাইলকে ভিএস কোডে আনা পর্যন্ত পারা যাবে? হ্যাঁ ভাইয়া, পারা যাবে পারা যাবে, আচ্ছা ঠিক আছে, পারা যাবে। ওকে, ট্রাই করেন, যদি অসুবিধা হয় আসি। এখন এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে ক্লিক করলে দেখেন এই পাশে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল চলে আসতেছে। সো এখানে আমরা কাজ করবো আর কি আমাদের। তো আপনি যদি মনে করেন এই জায়গায় আপনি আহ, এখানে না গিয়ে, এখানে না গিয়ে আপনি সরাসরি এখান থেকে কোনো একটা ফাইল তৈরি করবে, এটাও পসিবল। জাস্ট রাইট বাটন ক্লিক করবেন এই বক্সে, দেখেন এখানে অপশন আছে নিউ ফাইল, নিউ ফোল্ডার, অনেক কিছু। আপনি যদি কোনো একটা ফাইল তৈরি করতে চান এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ফাইল তৈরি করেন, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। আপনি যদি ফোল্ডার তৈরি করতে চান এখানে ফোল্ডার তৈরি করেন, যে আমাদের ডিজাইন রাখার জন্য ডিজাইন ফোল্ডার, হ্যাঁ এরকম, বা আমাদের এখানে আরও ইমেজ টিমেজ রাখবো, ইমেজেস ফোল্ডার বানাইতে পারবেন, অসুবিধা নেই। ইভেন দেখবেন এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে, এই যে ডিজাইন, ইমেজেস সব কিছু তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তো আপনি এখান থেকে ওপেন মানে তৈরি করার যা, এখান থেকে তৈরি করাও সেম, তবে কাজের সুবিধার্থে আমাদের এখান থেকে তৈরি করাটাই বেশি ফাস্টার আর কি। ওকে, তো এগুলো আপাতত আমাদের লাগবে না, সো আমরা এগুলো ডিলিট করে দিই। ডিলিট করার জন্য এই যে সবগুলো ধরে ডিলিট, চলে গেল। ওকে, তো আমরা মোটামুটি আমাদের সেট আপ কমপ্লিট করলাম যে আসলে কিভাবে একটা ফাইল তৈরি করব এবং সেই ফাইলটাকে আমরা কিভাবে কাজ শুরু করব। এখন আমাদের এইচটিএমএল নিয়ে কাজ শুরু হবে, তো খুব মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, তো প্রথমত আপনাদেরকে এই জিনিসটাকে একটু ওপেন করে আসবেন। ওপেন করার নিয়মটা কি? ওপেন করার দুইভাবে ওপেন করতে পারেন। আমরা যে ওয়েবসাইটটা বানাবো এই ওয়েবসাইটটাকে চেক করার জন্য এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ ডাবল প্রেস করলে এই যে আমাদের এটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়েছে, কোনো কিছু নাই, সো ব্লাঙ্ক। আবার যদি আপনি মনে করেন যে ভিএস কোড থেকে ওপেন করবেন, এটাও পসিবল, এখান থেকেও আপনি ওপেন করতে পারবেন। ওকে, তো এখান থেকে ওপেন করার জন্য একটা এক্সটেনশন আপনারা আপনাদের পিসিতে বা আপনাদের ভিএস করে ডাউনলোড করে নেবেন। একটু ভালোভাবে দেখেন, আমার এই জায়গায় দেখেন একটা অপশন আছে গো লাইভ, দেখা যাচ্ছে? গো লাইভ ছোট্ট করে লেখা আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে। এই গো লাইভে যদি আমি ক্লিক করি দেখেন কি হয়, দেখেন ওপেন হয়ে যাচ্ছে একটা পোর্টে, একটা আইপিতে ওপেন হয়ে যাচ্ছে, এটা একটা লোকাল সার্ভার আইপি আর কি। তো এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। তো এটা আর এটার মধ্যে পার্থক্য আছে, এটা ম্যানুয়ালি আমি ওপেন করছি আর এটাকে ভিএস কোডের আন্ডার থেকে ওপেন করছি। তো সুবিধাটা কি জানেন, একটু দেখাই। এই জিনিসটাকে আমি ছোট করে দিলাম, ছোট করে এটাকে একটু ছোট করে দিলাম, দেখেন এটাকে পাশাপাশি স্প্লিট করলাম, সুবিধাটা একটু দেখেন কি হয়। আমি এখানে হাই লিখলাম, হাই লিখলাম, লিখে সেভ করলাম, হ্যাঁ সেভ করলাম। আচ্ছা আসে নর্মালি, আচ্ছা সম্ভবত আসবে না, কারণ আমাদের সেভ দিতে হবে না? সেভ সেভ হ্যাঁ সেভ করতেছি, সেভ করলে আসবে না কারণ আমাদের এইচটিএমএল ডকুমেন্ট আসলে লিখি নাই, এই জন্য আসতেছে না। বাট যেটা হবে সেটা আমি বলি, যখন লাইভ সার্ভার দিয়ে আমরা ওপেন করব এখানে সেভ করার সাথে সাথে এখানে কি কাজ করলাম ইনস্ট্যান্ট এখানে দেখা যাবে। আর বাইরে থেকে যদি আপনি এই ফোল্ডার থেকে বা ফাইলটাকে ওপেন করেন ওই সুবিধাটা আপনি আসলে পাবেন না, একটু পরে আমরা দেখবো, অসুবিধা নেই। তো বেস্ট আপনাদের জন্য আপনারা কি করবেন,
আপনার লাইভ সার্ভার দিয়ে ওপেন করবেন। তো লাইভ সার্ভার দিয়ে ওপেন করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই ভিএস কোডে আসার পরে এই পাশে দেখেন এক্সটেনশন অপশন, হ্যাঁ এক্সটেনশন অপশন এসে একটা সার্ভার নামায় নেবেন, লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। দেখেন, তো লাইভ সার্ভার লিখে সার্চ করার পরে দেখেন এই যে প্রথমে একটা পেয়ে যাবেন, দেখছেন লাইভ সার্ভার। তো এই লাইভ সার্ভারে ক্লিক করলাম, তো আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে এখানে অপশন পাচ্ছি। বাট আপনাদের ইনস্টল করা থাকবে না। কি করবেন, এখানে ইনস্টল নাও বাটন পাবেন, এই যে যেমন নিচেরটা নাই, এই যে ইনস্টল, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করে একটু সময় নিবে, দেন ভিএস কোডটাকে কেটে দিবেন, দিয়ে আবার ওপেন করবেন। ওপেন করলেই দেখবেন আপনাদের হয়ে যাচ্ছে। এভাবেই মূলত আমাদেরকে এক একটা যে এক্সটেনশনগুলো আমাদের কি করতে হবে, সেট আপ করতে হবে, জাস্ট ইনস্টল করা, আর কিচ্ছু না। পারবেন তো নাকি লাইভ সার্ভার ইনস্টল করে নিয়ে? আচ্ছা, না পারলে সমস্যা নেই, দেখবো নি। ওকে, তো লাইভ সার্ভার দিয়ে ওপেন করবেন। আর লাইভ সার্ভার দিয়ে ওপেন করার একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে ফোল্ডার, মানে এখানে আপনাকে অবশ্যই ফোল্ডার আনতে হবে। আপনি যদি স্পেসিফিক কোনো একটা ফাইল আনেন, ওপেন হবে না। আমি দেখাই, দেখা দেয়াটাই আপনাদের জন্য বেটার। দেখেন, আমি ধরেন যদি মনে করি যে আমার এই ভিএস কোডে অন্য কোনো কিছু আনবো না, জাস্ট মানে ফোল্ডার আনবো না, জাস্ট একটা ফাইল আনবো। তো ফাইল আনার জন্য নিউ ফাইল ক্লিক করলাম। আচ্ছা, বা এখান থেকে তারা ড্রাগ এন্ড ড্রপ করে আনি। এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তো ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এই যে এখন কিন্তু কোনো ফোল্ডারের এগেনস্টে না, জাস্ট একটা ফাইল আমি আনছি। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন অপশন আছে, লাইভ সার্ভার অপশনটা কিন্তু নাই, দিচ্ছে না, বুঝছেন তো? তো এই জন্য আপনার কি করবেন, অলওয়েজ আসসালামু আলাইকুম। ফোল্ডার ওপেন করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমাকে বলছেন? স্যার রুম নাম্বারটা বলবেন। রোল নাম্বার? আপনার রোল নাম্বার তো এখনো দিই নাই, ক্লাস 908। শেষে কথা বলবো নি, ঠিক আছে? আচ্ছা, রোল নাম্বার নিয়ে ক্লাস শেষে কথা বলবো নি, আচ্ছা, ঠিক আপনার আছে, রোল নাম্বার দেওয়া খবর দরকার, দিন। ঠিক আছে? তো এখানে আমাদের লাইভ সার্ভার আছে, এই যে গো লাইভ। শরীফ কান্দালাইন। আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা। সো আমাদের লাইভ সার্ভার ওপেন হয়ে গেল। এখন দেখেন আমরা এখানে কাজ শুরু করব। তো এইচটিএমএল নিয়ে কাজ শুরু করার জন্য আমাদের কয়েকটা বিষয় এখন একটু আমাদেরকে বুঝতে হবে। এইচটিএমএল এ কিছু স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আপনাদের আগে ভালোভাবে বুঝতে হবে। তো আমি আপনাদের একটা শিট দেখালাম, শিটটা কোথায়, একটু শিটটা ওপেন করি। এই শিটটা আমি আপনাদের একটু পরিচয় করাই দিই, এই শিটটা নিয়েই আপনাদের কাজ করতে হবে। HTML ট্যাগস, ওকে। তো বেসিক স্ট্রাকচার ট্যাগ, HTML এর একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আপনাদেরকে আগে একটু বুঝতে হবে। স্ট্রাকচারটা কি? তো প্রথমত HTML লেখার জন্য, হ্যাঁ, আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হয়। আচ্ছা, ট্যাগ জিনিসটা কি এটা আপনাদের একটু বলি। ট্যাগ হচ্ছে মূলত HTML লেখার জন্য একটা কি সিস্টেম আর কি, হ্যাঁ। তো এই যে যেমন HTML হেড, টাইটেল, বডি, এগুলোর ভিতর আমাদেরকে মূলত HTML এর যে বিভিন্ন বিষয় সেগুলোকে আসলে লিখতে হয়। আচ্ছা, তো প্রথমত HTML লেখা শুরু করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, জাস্ট এইভাবে HTML লিখতে হয়। তো HTML শুরু করলাম এখানে, শেষ করলাম এখানে। কিভাবে শেষ করলাম? শেষ করার জন্য আমরা এখানে জাস্ট দেখেন স্ল্যাশ দিয়ে দিচ্ছি, ব্যাক স্ল্যাশ। আবার দেখাই, এটা হচ্ছে শুরু এবং এটা হচ্ছে শেষ। শেষ করছি ব্যাক স্ল্যাশ দিয়ে, অবশ্যই ব্যাক স্ল্যাশ দিয়েই শেষ করবেন। এটা হচ্ছে আমাদের মেইন HTML। তো HTML এর ভিতরে, হ্যাঁ, মানে ব্যাক ট্যাগ লাগে না, না প্রথমটাতে দিবেন না, এটা শেষ করার জন্য, ক্লোজিং ট্যাগ। রাইট। তো HTML এর মধ্যে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে হেড। এই জিনিসটা কিভাবে মনে রাখবেন আমি আপনাদের একটু অন্যভাবে বুঝাচ্ছি, আগে লিখি। আরেকটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে বডি। হেড এবং বডি, দেখেন শুরু করলাম হেড, শেষ করলাম হেড, এরপরে বডি শুরু করলাম, বডি শেষ করলাম। তো ব্রাউজারে এসে আমি এই বিষয়টা আপনাদের একটু ভালোভাবে বুঝাই, এই বিষয়টা ভালোভাবে বুঝে নেন। নর্মালি যে আমাদের ডকুমেন্টস বা আমাদের এই যে ব্রাউজার, এই ব্রাউজারের কি আছে, ব্রাউজারের হচ্ছে আপনার টোটাল, এই যে ব্রাউজারটা ধরেন, এই টোটাল ব্রাউজারটাকে আমরা কি বলছি, HTML বলছি। ধরেন এটা টোটালটা HTML। তো HTML এখানে শুরু হয়েছে, এখানে শেষ। এর মধ্যে দুইটা জিনিস, একটা বলা হচ্ছে হেড। হেড আপনি ধরেন এতটুকু, ঠিক আছে, এতটুকু হেড।
আর বাকি যে অংশটা দেখছেন, এই বাকি অংশটা কি? এই হোয়াইট Body. অংশটা, এটা হচ্ছে বডি। তো এই HTML এর মধ্যে দুইটা জিনিস কিন্তু আমরা দিলাম। একটা কি? একটা হচ্ছে হেড, আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের বডি। বডি। ঠিক আছে, এইভাবে মনে রাখেন। তো টোটালটা হচ্ছে HTML এর একটা ডক্স বা ডকুমেন্টস, যার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো আমরা কিন্তু নর্মালি একটা ডকুমেন্টস এর মধ্যে গেলে বডির ভিতরেই দেখবেন সবকিছু লেখা থাকে, বা আমরা ওয়েবসাইটের যে জিনিসগুলো দেখি, ইন্টারফেস দেখি, সেগুলো কিন্তু টোটালি বডির মধ্যে থাকে। হেডের মধ্যে কিন্তু কোনো কিছু রাখি না, কোনো কিছু রাখি না। এই হচ্ছে বিষয়। তো এই জিনিসটা আবারও দেখাই। HTML শুরু করলাম, মানে আমাদের ফুল HTML স্টার্ট, রাইট? ঠিক আছে, এর মধ্যে প্রথমত কি দিব? শুরু করব, হেড শুরু করব। হেড শুরু করলাম, হেড শেষ করলাম। এরপরে কি করব? হেড যেখান থেকে শেষ, তারপর থেকে আমরা বডি শুরু করলাম। ঠিক আছে, এই হচ্ছে মূল ফ্যাক্ট, আর কিচ্ছু না। এই বডির মধ্যে আমরা আমাদের যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করে ফেলবো। বডির মধ্যে আপনি এখন অনেক কিছু লিখবেন আর কি। এতটুকু বুঝছেন তো নাকি? জি স্যার। জি। আচ্ছা, তো বেসিক স্ট্রাকচারে এই যে এগুলোই বলা হয়েছে আর কি। HTML, হেড, টাইটেলটা এখনো দেখায়নি, আর একটা বডি। তো এই যে HTML রুট এলিমেন্ট, ওপেন HTML ডকুমেন্ট। রুট এলিমেন্ট মানে এই যে সম্পূর্ণ, সম্পূর্ণটা। আর হেডটা কি? কন্টেন্টস মেটা ডাটা অ্যান্ড লিঙ্ক টু স্টাইল স্ক্রিপ্ট। দেখবেন যে নর্মালি একটা HTML বা ওয়েবসাইটে আমরা যে লিঙ্ক নিয়ে কাজ করি, এগুলো কোথায় করি? সবগুলো কিন্তু আমাদের এই হেডের মধ্যেই করি। সার্চ টার্চ যেগুলো আছে, তাই না? এই যে এখানে সার্চ করতেছেন, সব কিছু কিন্তু কাজ করতেছেন, তাই না? তো ঠিক বলতেছে যে হেডের মধ্যে আমরা এই যে কি করি, মেটা ডাটা বা লিঙ্ক, স্টাইল স্ক্রিপ্ট, এগুলো আমরা লিখি আর কি, আর কিচ্ছু না। ওখানে ডিজাইন থাকে না। টাইটেল জিনিসটা কি বোঝাচ্ছে? আর বডি কন্টেন্টস দ্য কন্টেন্ট অফ দ্য ওয়েব পেজ। একটা ওয়েব পেজের যত কন্টেন্ট আছে সব কিছু থাকে আমাদের বডির মধ্যে। এটা তো বুঝতেই পারছেন, রাইট? জি। জি আচ্ছা, তো এখানে আপনাদের শর্টকাট HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসা একটু দেখায় দিই, যে শর্টকাট কিভাবে আপনি স্ট্রাকচারটা নিয়ে চলে আসবেন। HTML:5 দিবেন। আমরা HTML নিয়ে কাজ করবো না, HTML5 নিয়ে কাজ করব। HTML:5 দিয়ে ইন্টার প্রেস করবেন, তাহলেই আপনাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এটার জন্য কোনো এক্সটেনশন সম্ভবত লাগবে না, এটা অটোমেটিক্যালি চলে আসে। স্যার এটা আরেকভাবে কি আনা যায় স্যার? শিফট এক্সক্লেমেটরি দিলে? হ্যাঁ, সেটাও করতে পারেন, সেটাও করতে পারবেন। এইভাবেই করেন HTML5। ঠিক আছে, এই যে HTML5 জাস্ট ইন্টার দিয়ে দিলেন, শেষ। ঠিক আছে, তো দেখেন এখানে কি, মানে HTML এর স্ট্রাকচারটা এর আগে আমরা দেখছিলাম, আর এই জায়গায় সে যেটা দিয়েছে এটা হচ্ছে HTML5 এর স্ট্রাকচার। তো HTML5 এর স্ট্রাকচারের সাথে আমরা একটু ইন্ট্রোডিউস হই। দেখেন প্রথমত কি বলছে HTML5, ডক টাইপ। তো এই ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট কোনটা বলেন তো? এই যে আমাদের টোটাল যে পেজটা দেখছেন, এটা হচ্ছে ডকুমেন্ট। মনে রাখেন, এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট। ওয়েবের ভাষায় এটাকে ডকুমেন্ট বলা হয়। তো ডকুমেন্ট টাইপটা কি হবে? টাইপ হবে HTML। ঠিক আছে, এটা। এরপরে বলছে HTML ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। ঠিক আছে, মানে HTML যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা লিখবো এগুলো ইংলিশে থাকবে আর কি। তো এই দুটো হচ্ছে হেড ট্যাগের বাইরে, হেড ট্যাগের বাইরে। আচ্ছা, তারপরে থাকছে হেড থাকছে এখানে। হেডের মধ্যে কি রাখছে? হেডের মধ্যে দুটো মেটা রাখছে। একটা হচ্ছে ক্যারেক্টার সেট, UTF-8। UTF-8টা কি? মূলত আমাদের কম্পিউটারে যে কাজগুলো করার জন্য ইউনিকোড প্রয়োজন পড়ে, জানেন তো সবাই, এই যে বাংলা টু ইংলিশ হয় না, এগুলো সাপোর্ট করার জন্য UTF-8। মেটা নেম ভিউপোর্ট এগুলো আপাতত বোঝার দরকার নেই আপনাদের, যখন CSS নিয়ে কাজ করব এগুলো দেখেন। আরেকটা জিনিস যেটা আছে, টাইটেল হচ্ছে ডকুমেন্ট। আচ্ছা, তো দেখেন এখানে এই টাইটেলটা দিয়ে শুরু করি। টাইটেল জিনিসটা কি? এটা কোথায় লিখছি বলেন তো একটু? কার মধ্যে লিখছি আমরা? টাইটেলটা কার মধ্যে লিখলাম? হেডের মধ্যে লিখছি। হেডের মধ্যে। গুড। এই হেডের মধ্যে যদি আমরা কোনো কিছু লিখি, সে জিনিসটা আপনারা সবাই বলবেন আমরা রিফ্লেক্ট কোথায় পাবো? এখানে পাবো, নাকি আমাদের এই যে উপরের যে অংশটা কোথায় পাবো বলেন তো? উপরের অংশ। উপরের অংশটাতে পাবো। উপরের অংশে পাবো, হেডের একটা রাইট শিরোনাম। রাইট রাইট রাইট। তো এক্স্যাক্টলি দেখেন এই জন্য কিন্তু হেডের ভিতরে লিখছি। তো টাইটেল কিভাবে শুরু করলাম? এই যে টাইটেল ট্যাগ শুরু এবং টাইটেল ট্যাগ শেষ। তো শুরু এবং শেষের মাঝে আপনি যা লিখবেন
সেটাই মূলত কিন্তু ব্রাউজারে রিফ্লেক্ট করবে। ওকে, তো এখানে আমরা লিখি ওয়েবসাইট ডিজাইন ব্যাস 01, কন্ট্রোল এস, সেভ দিলাম, এবং সেভ দেওয়ার পরে আমাদের এখানে একটু রিলোড করি, এই যে দেখেন ওয়েবসাইট ডিজাইন ব্যাস 01 আসছে। জি স্যার। আমাদের টাইটেলটাকে আমরা চেঞ্জ করে ফেললাম। তো এই জিনিসটাকে বলা হচ্ছে টাইটেল, এটাকে বলা হচ্ছে টাইটেল। আর টাইটেলের পাশে একটা জিনিস থাকে, এই যে দেখেন ছোট্ট করে আইকন, এগুলোকে বলা হচ্ছে ফেভিকন আইকন। এটা আমি আপনাদের যখন সিএসএস করাবো তখন এগুলো করব। ওকে, তো এই যে সুন্দরভাবে ইমেজ রাখা আছে দেখছেন, লোগো বা আইকন, ফেভিকন আইকন যেটাগুলোকে আমরা বলি। আচ্ছা, আপাতত আমরা টাইটেলটা বুঝছি। তো দেখেন হেড ট্যাগের মধ্যে মোটামুটি এই কয়টা কাজ আপনাদের করতে হবে, করেই সেট আপটা শুরু করতে হবে। এখন চলে আসে আমরা আমাদের বডির মধ্যে, যে বডিতে কিভাবে আসলে কাজ করব। তো সবসময় মনে রাখবেন এই বডির ভেতরেই কাজ করতে হবে, বডি শুরু বডি শেষ, এর মাঝখানে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, তো আমাদের যে শিটটা ধরে ধরে আমরা কাজ করবো যাতে করে মিসিং না যায় কোনো কিছু। ওকে, তো প্রথমত যেটা রয়েছে টেক্সট ফরম্যাটিং ট্যাগস। দেখেন আমরা যখন আমাদের একটা ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আমাদের চোখের সামনে যেগুলো বেশি উঠে সেটা কিন্তু টেক্সট। এই যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো টেক্সট, তাই না? সবগুলোই টেক্সট। তবে একটা বিষয় আছে, এতটুকুই বলি, এতটুকু জায়গার মধ্যে এটাও মানে এটাও টেক্সট, এর নিচের এগুলোও টেক্সট, বাট একটা পার্থক্য আছে না? আছে জি কি? স্যার, লেখা ছোট আর বড় আছে। ছোট বড়, হ্যাঁ। তো একটা ছোট হেড এবং একটা বড় বডি। আছে, হ্যাঁ রাইট। এই জায়গায় এই যে একটা শিরোনাম বা একটা নিউজ, এই নিউজের এই বড় লেখা দিয়ে যেটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে তাদের একটা হেডলাইন, তাদের একটা হেডিং, একটা শিরোনাম, তাই না? জি। আর এগুলো হচ্ছে তাদের ডিসক্রিপশন। আমি যদি আরো ভেতরে যাই, দেখেন এই যে এটা হচ্ছে তাদের হেডিং, নিচের দিকে গেলে হচ্ছে তাদের কি, এগুলো হচ্ছে মোটামুটি বডি। বডি বা প্যারাগ্রাফ, তাই না? প্যারাগ্রাফ আমরা বুঝি, প্যারাগ্রাফ লিখছে এখানে। তো নর্মালি এই টেক্সটের প্রকার আছে আর কি, হ্যাঁ। তো এই জন্য বলা হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। দেখেন, তো প্রথমত এখানে H1 টু H6 এটা বোঝাচ্ছি। তারপরে এই যে প্যারাগ্রাফ আছে, অনেক কিছু আছে এখানে। তো এই জিনিসগুলো একটু দেখে আসি যে আমরা নর্মালি কিভাবে বিভিন্ন রকমের হেডিং নিতে পারি, বিভিন্ন রকমের হেডিং কিভাবে আসলে নিতে পারি, এই জিনিসটা একটু দেখে আসি। তো হেডিং নেওয়ার জন্য H1 থেকে শুরু করে H6 পর্যন্ত সাপোর্ট করে। তো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হেডিং 1। তো হেডিং 1 যদি আমরা দিই, এটা অনেক বড়, এই যে চলে আসছে হেডিং 1। এরপর একটা আছে যেটাকে বলা হচ্ছে H2, যেটাকে বলা হচ্ছে আমরা হেডিং হেডিং 2। হ্যাঁ, আচ্ছা, বারবার এটা না করে আমরা একটু এটাকে পাশাপাশি রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আচ্ছা, হেডিং 2 দেখবেন এখানে সেভ করলে সাথে সাথে হয়ে যাবে। হেডিং 3 সেভ করলাম, এই যে চলে আসতেছে, আমাকে আর রিলোড করতে হচ্ছে না। এভাবে হেডিং 4 পাবেন। হ্যাঁ, হেডিং 4, এই যে হেডিং 4, বুঝতেছেন ঘটনা কি হচ্ছে? জি। বুঝতেছি। হেডিং 5, ও সরি, হেডিং 5 সেভ করলাম, ছোট হয়ে যাচ্ছে। ছোট হোক আর বড় হোক সবগুলোই কিন্তু হেডিং, এটা মনে রাখেন। হেডিং 6, ছোট হোক আর বড় হোক সবগুলোই কিন্তু হেডিং। তো প্রত্যেকটা হেডিং এরই কাজ আছে। দেখেন আমরা যদি এই প্রথম আলোতে যাই, এটাও হেডিং যেমন, তারপর এই যে আপনার এই যে নিজস্ব প্রতিবেদন, এটাও একটা হেডিং হিসেবেই রাখছে তারা। ওকে, এটাও তারা একটা হেডিং হিসেবেই রাখছে। তো হেডিং এর প্রয়োজন পড়ে বিভিন্ন সময়, এই যে এটাও তারা হেডিং হিসেবেই রাখছে, বিষয়টা এরকম। আর প্যারাগ্রাফ জাস্ট এইগুলা। তো হেডিংটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে। এরপর আসেন প্যারাগ্রাফের বিষয়ে আসি। তো হেডিং আমরা একটা রাখি, বাকিগুলো কেটে দিলাম। প্যারাগ্রাফের জন্য জাস্ট পি মনে রাখে, কিন্তু খুবই সহজ, এইচটিএমএল কঠিন কিছুই না। আপনার আজকের একটা ক্লাসে এইচটিএমএল সব শিখে ফেলবেন, ঠিক আছে? তো এইচটিএমএল আসলে জটিল কোনো কিছু না, এখানে অন্য কোনো কিছু আসলে আনতে হয় না, এটা আমি আপনাদের বলছি। হেডিংটা আগে নিয়ে আসি। তো হেডিং এর পরে আমাদের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের জন্য আমরা কি করতে পারি, কিছু কন্টেন্ট আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, তাই না? এই যে কন্টেন্টগুলোই আমরা একটু কপি করলাম, কপি করে প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম। একটা সমস্যা ছোট্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে সব এক লাইনে চলে আসছে, তাই না? এক লাইনে সব চলে আসছে। তা আপনারা যেটা করবেন, আপনাদের কম্পিউটারে অল্টার জেড। জেড
অল্টার জেড প্রেস করবেন, তাহলে ওয়ার্ডগুলো র্যাপ করে ফেলবে, এভাবে র্যাপিং হয়ে যাবে। অল্টার জেড প্রেস করলে এই যে চলে আসছে, কিন্তু আমাদের এখানে দেখেন আসছে না? জি ওটা ইয়া জেট হ্যাঁ, প্রেস করলে কি ইয়া লাইভ পেজে কি এরকম না না, লাইভ পেজের জন্য না, লাইভ পেজের জন্য না, লাইভ পেজে পরে আমাদের জাস্ট এটা হচ্ছে এই যে ভিএস কোড, ভিএস কোড ধরেন আপনার ছোট, হ্যাঁ এই যে ছোট ভিএস কোড ধরেন আপনার খুব একটা বড় না, তো সমস্যা না একটু যে ধরেন এরকম ভাবে স্যার কাজটা আরেকবার দেখালে, হ্যাঁ আরেকবার হ্যাঁ এক লাইনে চলে যাচ্ছে দেখেন, তা আমরা খুঁজে পাচ্ছি না যে কোথায় কি আছে। তো এই জন্য কি করলাম, এগুলোকে র্যাপিং করে ফেললাম, ওয়ার্ড র্যাপিং করে ফেললাম। তো অল্টার জেড প্রেস করলাম, জাস্ট এতটুকুই শেষ। অল্টার জেড প্রেস করলে মানে এতটুকু ডিসপ্লের মধ্যে সব থাকবে, বাইরে আর যাবে না। আদারওয়াইজ আমাদেরকে বাইরে থেকে স্ক্রল করে আনতে হচ্ছে, তাই না? বাইরে থেকে এই যে স্ক্রল করে আনতে হচ্ছে, দেখছেন এই যে স্ক্রল করে আনতে জি হচ্ছে। স্যার। আর অল্টার জেড প্রেস করলে আমাদের এই যে আর স্ক্রল করতে হচ্ছে না, এক পেজের মধ্যেই থাকছে। এটা করে নিন, ঠিক আছে? আচ্ছা, তো প্যারাগ্রাফ কিন্তু একটাই, প্যারাগ্রাফ কিন্তু P1 P2 এরকম আর নাই, প্যারাগ্রাফ জাস্ট একটাই। ওকে, তো এই যে প্যারাগ্রাফটা আমরা দেখলাম। তো এখানে বোল্ড টেক্সট বলতে একটা বিষয় থাকে, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন কিভাবে ইউজ করতে হয় আমি আপনাদের একটা দেখাই, বাকিগুলো সব আপনারা নিজেরাই পারবেন, এর কোনো বিষয় না। তো ধরেন যে এখানে কোনো একটা লেখা, ধরেন এই যে অন্তর্বর্তী সরকার, এতটুকু আপনি কি করবেন, একটু বোল্ড করতে যাচ্ছেন, থাকে না বোল্ড করা থাকে। তো অন্তর্বর্তী সরকারের এতটুকু আপনি বোল্ড করবেন, কিভাবে করবেন দেখেন, এখানে একটা ট্যাগ আছে যার নাম বি, সিম্পল বিতে ভি ফর বোল্ড। তা আমরা কি করব, এই অন্তর্বর্তী সরকার এতটুকুকে এই বোল্ড ট্যাগের ভিতরে দিয়ে দিব, বুঝছেন? জি সেভ করে দিলাম, এই দেখেন এতটুকু বোল্ড হয়ে গেছে, দেখছেন বোল্ড। তো বোল্ডের অল্টারনেটিভ আরেকটা আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রং, ঠিক আছে? স্ট্রং, স্ট্রং এবং বোল্ড একই কাজ করে, তবে একটা ছোট্ট পার্থক্য আছে, সে পার্থক্যটা আপনাদের একটু বুঝতে হবে। বোল্ড দিল এই অবস্থা, স্ট্রং করে দিলাম, স্ট্রং করার পরে দেখেন সেম কাজই কিন্তু করতেছে। বাট বোল্ড এবং স্ট্রং এর মধ্যে পার্থক্য কি তাহলে? পার্থক্য আছে, বোল্ড সে জাস্ট টেক্সটটাকে বোল্ড করবে, বাট স্ট্রং যখন করবেন এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট হিসেবে কাজ করবে। আমি বলতে পারেন ভাই ইম্পর্টেন্ট টেক্সট আবার কি? ইম্পর্টেন্ট টেক্সট হচ্ছে যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে পাবলিশ করবেন, পাবলিশ করার পরে এই ওয়েবসাইটগুলোতে গুগল থেকে তারা হচ্ছে তাদের একটা বুট পাঠায়, রোবট পাঠায়। কেন পাঠায় জানেন? পাঠায় এই জন্য ইনফরমেশন কালেকশন করার জন্য, ডাটা কালেকশন করার জন্য, যে যা ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইট নতুন ইন্টারনেটে পাবলিশ করছে, গুগলের ডক্স বা বট বা রোবট সরাসরি ওয়েবসাইটে আসবে এবং আপনার লেখা প্রত্যেকটা একটা একটা করে পড়া শুরু করবে। তো এটা না করে গুগল কি করে, যেগুলো ইম্পর্টেন্ট টেক্সট সেগুলোকে বেশি প্রায়োরিটি দেয়, এবং তাদের যে একটা বক্স, সেই বক্স লোড করে তারা হচ্ছে ডাটাগুলো নিয়ে চলে যায়। পরবর্তীতে যখন আমরা সার্চ করি, হ্যাঁ পরবর্তীতে যখন সার্চ করতেছি যে অন্তর্বর্তী সরকার, তখন কি হচ্ছে, তখন মূলত ওই টেক্সটটা যেই পোস্টের মধ্যে আছে সেই পোস্টটা এখানে আমাদের গুগল যেই ইন্ডেক্স পেজ, এই পেজের মধ্যে দেখায়। তো এই জিনিসটা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা আমি আপনাদের অন্য সময় বুঝাবো, বাট এতটুকু তো বুঝছেন যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য বা যারা এসইও এক্সপার্ট তাদের জন্য এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট। ওরা বোল্ডের কাজ করে তাই না? বোল্ডের কাজই করে, বাট এটা বেশি ইম্পর্টেন্ট যখন আপনি কোনো একটা ইম্পর্টেন্ট টেক্সট হিসেবে ডিক্লেয়ার করবেন, তখন স্ট্রং ইউজ করবেন, ঠিক আছে? জি স্যার। আর নর্মালি যদি মনে করেন জাস্ট এটা আমার জাস্ট বোল্ড হবে, হ্যাঁ এসিও টেসিও করার দরকার নাই, সেটা বোল্ড ইউজ করলেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ইতালিক টেক্সট কি করবে, একটু টেক্সটটাকে বাঁকিয়ে দিবে, পারবেন না? সেম ভাবে আন্ডারলাইন টেক্সট নিচে একটা আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে? স্ট্রং তো দেখলেন, এমফাসাইজড বুঝতে তো পারছেন, ইতালিক বাই ডিফল্ট, হ্যাঁ। তো এইগুলো আপনার সবগুলো একটা একটা করে ইউজ করবেন আপনাদের কম্পিউটারে, ঠিক আছে? এগুলো অন্য কোনো কিছুই না। এই যে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এমএস ওয়ার্ডের কাজ এগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে এমএস ওয়ার্ডে যেগুলো থাকে বাই ডিফল্ট, ওগুলোরই কাজ এগুলা, আর কিচ্ছু না। টেক্সট ফরম্যাটিং পারবেন না, বাসা ট্রাই করবেন, এগুলো আসলে আহামরি জটিল কোনো কিছু না, আপনারা পারবেন। তো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি কিন্তু এই কয়টা, হেডিং, প্যারাগ্রাফ, ঠিক আছে? এই দুইটাই কিন্তু ম্যাক্সিমাম টাইম টেক্সট ফরম্যাটিংয়ে আপনাদের কাজে লাগবে,
ওকে, বাকি কাজগুলো যেগুলো দেখছেন না, এই যে বোল্ড করা, আন্ডারলাইন করা, এগুলো আমরা সিএসএস দিয়েও করে ফেলতে পারবো পরবর্তীতে, এবং সবাই সিএসএস দিয়েই করে। আচ্ছা, তো এতটুকু গেল। এখন আমি একটু জাম্প করে ইমেজেসে চলে যাব, যেটা আমি আপনাকে একটু দেখাবো আর কি, তারপর আবার এগুলোর দিকে যাব। ইমেজ, ইমেজ অ্যান্ড মাল্টিমিডিয়া। তো দেখেন আমাদের একটা ওয়েবসাইটে যখন আমরা যাচ্ছি, ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু শুধু টেক্সট না, কি হলো, চলে গেছে, কন্ট্রোল শিফট টি, দেখেন। তো নর্মালি এই যে প্রথম আলো ওয়েবসাইটে আসলাম, আসার পরে দেখেন এখানে কি শুধু টেক্সট নাকি ইমেজ টিমেজ আছে? শুধু Image ইমেজ আছে। আছে না? ইমেজ আছে। তো ইমেজগুলো কিভাবে আনবেন? এই ইমেজগুলো আনার জন্য আমাদের একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে ইমেজ। ওকে, সো এইটাই হচ্ছে এই যে আপনার আইএমজি ট্যাগ। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা কিভাবে আসলে কাজ করে একটু দেখেন, এটা একটু ভালোভাবে দেখেন। আমি ইমেজ ট্যাগটা এখানে আনলাম। ইমেজ কিভাবে নিতে হয় আগে দেখেন। ইমেজ, এটাকে কিন্তু শেষ করতে হয় না। ওকে, কিছু কিছু ট্যাগ আছে যেগুলোকে ক্লোজিং আসলে ট্যাগ না শেষ, এটার, হ্যাঁ হ্যাঁ, ক্লোজিং ট্যাগ না এটার। ক্লোজিং ট্যাগ নাই, রাইট, ক্লোজিং ট্যাগটা আসলে এখানে নাই, দিতে হয় না। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো জাস্ট ইমেজ লিখলেন। তো ইমেজ লিখলেই তো হবে না। তো ইমেজ লেখার পরে আপনার এখানে ইমেজের লিঙ্ক, ডিরেক্টরি, ইমেজের যেই কোথা থেকে আসবে সেগুলো দিতে হয়। তার জন্য এসআরসি, এসআরসি মিনস সোর্স, সোর্স। সোর্স মনে রাখেন। এসআরসি মিনস সোর্স, সোর্সটা আপনাকে আসলে বলে দিতে হবে। তো সোর্স হিসেবে ধরেন আমাদের এই যে প্রথম আলোর একটা ইমেজ, এই ইমেজের একটা লিঙ্ক আছে না, এটা আগে আমরা আপাতত নিয়ে যাই। দেখেন, ইমেজের রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস। ইমেজের একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটাকে কপি করলাম, হয়েছে না কপি? হ্যাঁ, এই যে কপি হয়ে গেছে। তো আমরা কি করব, আমাদের এই সোর্সের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে দিয়ে দিলাম। দেখেন, এটা হচ্ছে একটা এখানকার একটা ইমেজ, এই যে চলে আসছে। কাজ করে না? কাজ করে কিন্তু, দেখছেন? জি তো স্যার। এইভাবে এটা আমরা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসলাম, একটা লিঙ্ক পেস্ট করে দিলাম। আপনি যদি মনে করেন যে এই ইমেজটা আপনার কম্পিউটার লোকাল ডিরেক্টরি থেকে পাবে, সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নেন। বাট এতটুকু আমাকে বলেন, কারো বুঝতে অসুবিধা আছে কিনা? ইমেজটা জাস্ট জি না স্যার। ঠিক আছে। স্যার বুঝতে পারলাম। আচ্ছা, তো নর্মালি আমাদের কম্পিউটার থেকে কিভাবে আনা যায় সেই বিষয়ে একটু দেখি। কম্পিউটার থেকে আনার জন্য আর কি, প্রথমত ইমেজটাকে Save সেভ করে করতে ফেলেন, সেভ ইমেজ অ্যাজ। তো সেভ ইমেজ অ্যাজ করে এটা আপাতত ধরেন আমাদের ডাউনলোড। ডাউনলোডেই দিই, সমস্যা নাই, আপাতত ডাউনলোডেই দিই, এভিআই ফাইল। আচ্ছা, ঠিক আছে। তো যেটা করবেন, আমাদের সাইটে কিন্তু ইমেজ রাখতে হবে, তাই না? আমাদের যখন ওয়েবসাইট আমরা তৈরি করব, সেখানে কিন্তু আমাদের আসলে ইমেজ রাখতে হবে। তো ইমেজ রাখার জন্য আমরা এক কাজ করতে পারি, আমাদের এখানে ডে 2 এর মধ্যে যেখানে index.html আছে, এখানে একটা ফোল্ডার তৈরি করে নেন। ইমেজ কেন নামে। ফোল্ডার নেবেন? হ্যাঁ, ইমেজ নামে ফোল্ডার নেন। কেন ফোল্ডার নেবেন আমি বলি। যখন আমরা সাইটটাকে বড় করব, আমাদের কিন্তু পেজ অনেক থাকবে, অনেক ফাইল বাড়বে। তো এই ফাইল, তার মধ্যে ইমেজ, মানে একটা হিবিজিবি অবস্থা না? এই জন্য আমরা কি করব, আমাদের সাইটটাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য আমরা এই আইএমজি বা ইমেজ বা যে কোনো একটা ফোল্ডার নাম, আপনি যে কোনো নাম দেন, কোনো অসুবিধা নাই। এটার মধ্যে গিয়ে আমরা আমাদের যেই ফাইলগুলো, সেগুলোকে আমরা মূলত রাখবো। আচ্ছা, এটা এভিএফ ফাইল তো একটু ঝামেলা, আমরা একটা জেপিজি ফাইল নিয়ে আসি, কি বলেন? জি স্যার, ধরেন, জেপিজি বা পিএনজি নিলে হ্যাঁ ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এভিএফ ফাইল। তো ধরেন কি ইমেজ নেওয়া যায়, টিম মেম্বার, ফুটবল। ফুটবল। আচ্ছা, আচ্ছা, টিম মেম্বার নিয়ে আসি কিছু, এই ধরেন এটাই নিয়ে যাই। এটা সেভ করেন, সেভ, সরি, কপি, সেভ ইমেজেস। সেভ ইমেজেস সরাসরি আমরা হচ্ছে আমাদের ইয়েতেই করে ফেলি, ফোল্ডারেই করে ফেলি। ব্যাস 1, ডে 2, ইমেজ, ইমেজেস ডট জেপিজি। আচ্ছা, নিলাম ইমেজেস ডট জেপিজি নাম দিয়ে, রাইট, ওইটা ছিল। ওকে, তো এখানে কি করব, জাস্ট এই জায়গায় এসে সব কাট কাট করে দিলাম। আসছে তো এই যে ইমেজেস, দেখেন। তো এইখানে এসে জাস্ট আপনি দিয়ে দিবেন, কি দিবেন বলেন তো?
ফাইলের নামটা দিতে হবে না? রাইট, আমি ওটাই বোঝাচ্ছি। ইমেজেস ডট জেপিইজি যদি আপনি দেন, এক্স্যাক্টলি সে কিন্তু এই জিনিসটা নিবে না। কেন নিবে না? এখানে একটা বিষয় আছে, সাপেক্ষ চিন্তা করতে হবে। দেখেন আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা হচ্ছে রুট ফাইল, এবং রুট ফাইল থেকে সে সবসময় সাপেক্ষ চিন্তা করে। এই ইমেজটাই যদি আমাদের সরাসরি ইমেজ ফোল্ডারের ভিতর না থেকে এটা যদি ইমেজের বাইরে থাকতো, ধরেন ডিলিট করে দিলাম, দেখেন সে এখন কিন্তু কাজ করতেছে, তাই না? কাজ জি করে স্যার। কিন্তু, এখন কাজ করে, মানে সে আসলে ডিরেক্টরিটা পাচ্ছে। যখনই আমি একটা ফোল্ডার তৈরি করছি ইমেজ, এবং ইমেজের মধ্যে গিয়ে এই ইমেজটাকে আমরা দিয়ে দিচ্ছি, মুভ করে দিলাম, তখন কিন্তু পাচ্ছে না, তাই না? পাচ্ছে না। জি স্যার। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে এই ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে ইমেজ স্ল্যাশ ইমেজেস ডট জেপিজি। ওকে, তখন আবার পেয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝছেন আপনারা? একটু আমাকে জি বলেন। স্যার। বাকিরা বাকিরা সবাইকে কথা বলতে হবে, একবার বুঝালে ভালো হয়। আর একবার দেখা দিব, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এই ইমেজের জিনিসটা আমি আবারও দেখাই, কারণ এটা আসলে অনেকেই ঝামেলায় পড়বেন। ঠিক আছে, আমি আবারও দেখাই। হ্যাঁ, আর এটা একবার হলো দেখাই। মেবি ইমেজের লোকেশনটা, তাই না? রাইট, ইমেজের লোকেশনটা, মূলত লোকেশনটা দিয়ে দিতে হবে। ঠিক জি। আছে। আচ্ছা, তো আমি আবারও একটু দেখাই। দেখেন, প্রথমত একটা ইমেজ আমরা তো ডিলিট করে ফেললাম, কন্ট্রোল জেড দিলে কি আসবে? না, আসবে না, চলে গেছে এটা। হ্যাঁ, ডিলিট করে দিলাম। ইমেজটাকে আমরা আরেকবার নিয়ে আসি, একটু ডাউনলোড করে আনি আরেকটা ইমেজ। ওকে, টিম মেম্বার, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, এগুলো আসলে আপনাদের মানে বাদবে না, বাট প্র্যাকটিস না করলে ভুলে যাবেন একটা সময়। সেভ ইমেজ আস করলাম। তো সেভ ইমেজ কোথায় করব আমরা? আমাদের ফোল্ডারের মধ্যে, বা ফোল্ডারের বাইরেই আপাতত করি, ডে 2 এর মধ্যে। ওকে, তো সরাসরি দেখেন এখানে চলে আসলাম আমরা। ওকে, এই যে ডাউনলোড ডট জেপিজি, এটা কি কোনো ফোল্ডারের মধ্যে আছে? নাই, জাস্ট ইমেজ লেখেন। কি করব আমরা এখন? এসআরসি বা সোর্স। তো কিভাবে লিখলাম এটা? এসআরসি ইকুয়াল, তারপরে এই যে কোটেশন মার্কের মধ্যে লিখবেন। ঠিক আছে, কোটেশন মার্কের মধ্যে লিখতে হবে সবসময়। তো এখানে জাস্ট আপনি কি করবেন, এ সাজেস্ট করতেছে ডাউনলোড ডট জেপিজি, এই যে চলে আসলো। ঠিক আছে, আপনি যদি কোন একটা ফাইলের মধ্যে করতে চাইতেন কি করবেন? নিউ ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করে নেন, ইমেজেস, এবং এই ইমেজেসের মধ্যে গিয়ে আমি এই ইমেজটাকে দিয়ে দিলাম, এই যে মুভ। আপনি এখান থেকেও দিতে পারেন, চাইলে ওই আপনার ডিরেক্টরিতে গিয়েও দিতে পারেন, অসুবিধা নাই, যেটা আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, তো এখন আমাদের কিন্তু কাজ করছে না। তো একটা জিনিস দেখেন, কাজ যখন করছে না, এখানে একটা জিনিস ইউজ করতে পারেন, এটা বিপদ না? লোকেশন এখানে কিন্তু লোকেশন ঠিক দেখেন, না এই জন্য। হ্যাঁ আচ্ছা, ওটা না, লোকেশন ঠিক নাই। দেখেন এখানে জাস্ট একটা ব্লাঙ্ক দিচ্ছে যে ইমেজ আসলে পাইনি, এরকম কিছু বোঝাচ্ছে, তাই না? অনেক সময় হতে পারে আপনি একটা ওয়েব পেজ তৈরি করছেন, কোনো কারণে ধরেন ইমেজ পাইনি, ধরেন কোনো কারণে পাইনি, তখন আপনি এখানে ইউজ করেন অল্টার, ALT। এই অল্টারের মধ্যে আপনি ধরেন ইমেজের বিষয়টা লিখে দিবেন, যেটা হচ্ছে একটা টিম ইমেজ এখানে আছে। অল্টার তখনই কাজ করবে যখন আপনার ইমেজটা পাবে না, তখন টিম ইমেজ এখানে বোঝাচ্ছে। এর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে নর্মালি যখন ওই যে গুগলের এসইওতে মূলত ইমেজটাকে তো দেখা যায় সরাসরি আপনার গুগল রিড করতে পারে না। হুম, তো এই অল্টারের মধ্যে যারা এসইও এক্সপার্ট তারা কি করে, এই ইমেজের যে মিনিংগুলা বা ইমেজের ডিসক্রিপশনগুলা এখানে তারা আসলে লিখে দেয়। তো তখন কি করে, গুগল থেকে এই জিনিসটাকে ওভার ট্র্যাক করতে পারে। ঠিক আছে, অল্টারটা ইউজ করবেন এভাবে। ঠিক আছে, অল্টার ইউজ করাটা বেস্ট। আচ্ছা, যখনই আপনি এই ডিরেক্টরিটা পেয়ে যাবে ইমেজেস স্ল্যাশ ডাউনলোড ডট জেপিজি, তখন কিন্তু দেখেন অল্টার ট্যাগটা, সরি অল্টার অ্যাট্রিবিউটটা কিন্তু কাজ করতেছে না। ঠিক আছে, ইমেজ নিয়ে ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? ইমেজের কয়টা জিনিস দেখলাম আমরা তাহলে? ইমেজের সোর্স দেখলাম, অল্টার অ্যাট্রিবিউট দেখলাম, ইমেজের আরো অনেক অনেক অ্যাট্রিবিউট আছে, সেগুলোর মধ্যে আমি আপনার আরেকটা জিনিস দেখাই, আর দুইটা জিনিস দেখাই ইমেজ রিলেটেড।
এই যে ইমেজ, এই ইমেজের সাইজিংটা আপনি ঠিক করতে পারছেন, সাইজ করতে পারছেন, এটা মোটামুটি এখন একটা ডিফল্ট সাইজ আছে, যেটা আমরা ডাউনলোড করছি ঠিক সেটাই। বাট এটার আপনি একটু ছোট বড় করবেন। তো ছোট বড় করার হিসাব নিকাশ কি? ওয়েবে ছোট বড় হিসাব নিকাশ করার জন্য দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে হাইট, একটা হাইট, আর একটা হচ্ছে উইথ, যেটাকে আমরা বাংলায় কি বলি? উচ্চতা আর হচ্ছে লম্বা। দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য আর এটা প্রস্থ না? আচ্ছা, তো উইথ কোন দিকে? উইথ হচ্ছে এই বরাবর, যেটাকে আমরা বলছি হরিজন্টাল বা আমাদের এক্স অ্যাক্সিস। আর এটা কি? এটা হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে মূলত আপনার কি হাইট। এটা মনে রাখেন, এই মেজারমেন্ট একটু মনে রাখেন। এই লম্বা লম্বা এটা হচ্ছে হাইট, আর এই বরাবর কি? উইথ। ঠিক আছে, একটু দেখেন, মনে মনে রাখেন, এই জিনিসটা কিন্তু খুব লাগবে আমাদের। হাইট এবং উইথ এই দুটো বিষয় মাথায় রাখেন। তো এই ইমেজের আমরা হচ্ছে হাইট দিতে যাচ্ছি। ওকে, তো হাইট দেওয়ার জন্য বা আগে একটা উইথ দেন। উইথ, উইথ হচ্ছে একটা অ্যাট্রিবিউট। রাইট, উইথ, WIDTH, স্পেলিং কিন্তু ভুল করেন না, এগুলো যেভাবে যা আছে সেভাবে লিখবেন। উইথ, তুই দেখেন আপনি দেন, আপাতত একটা দিলাম, 400 দিলাম, এই দেখেন বড় হয়ে গেছে না? জি উইথ স্যার। বরাবর কিন্তু বড় হয়ে যাচ্ছে, আরো বড় করেন, 500 দেন, আরো বড় হয়ে যাচ্ছে, দেখছেন? তো এটা শুধু উইথ বরাবর বড় হচ্ছে। হাইট, হাইট তো বড় করব, তো হাইট ধরুন ছোট করলাম 250। এই যে, হ্যাঁ, এটা আপনি ধরেন আরো কমান, 200 করেন, কমে যাচ্ছে, তাই না? বুঝছেন তো? তো জি এখানে জি। উইথ হাইট, যদিও এই যে ছোট বড় করার কাজগুলো আমরা আসলে সিএসএস দিয়ে করবো, এইচটিএমএল দিয়ে করবো না, বাট মাঝে মাঝে আপনাদের প্রয়োজন পড়বে উইথ বা হাইট ছোট বড় করার জন্য আর কি। ঠিক আছে, তো এখানে আপনাদের ইমেজ নিয়ে কয়টা জিনিস দেখলেন। আরেকটা বিষয় বলে রাখি, যখন কোনো একটা ট্যাগের মধ্যে আমরা যে উইথ লিখছি, হাইট লিখছি, অল্টার লিখছি, এসআরসি লিখছি, এই সবগুলো জিনিসকে বলা হয় অ্যাট্রিবিউট। এটাকে বলা হচ্ছে ট্যাগ, আর এইগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, এবং এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। আমি একটু আপনাদের এখানে লিখে দিই। আমরা কয়েকটা জিনিসের সাথে পরিচিত হলাম। ট্যাগ জিনিসটা কি বুঝতে তো পারছেন, যেমন এইচটিএমএল এটা একটা ট্যাগ। তো ট্যাগ অবশ্যই শুরু করতে হয় এবং শেষ করতে হয়। তারপর কি বুঝলাম আমরা? অ্যাট্রিবিউট আমরা দেখলাম। অ্যাট্রিবিউট মূলত ট্যাগের ভিতরে লিখতে হয়, এবং অ্যাট্রিবিউটের বিষয় থাকে যেটা হচ্ছে ভ্যালু থাকে, তাই না? এই যে এগুলো ভ্যালু, উইথ এটা অ্যাট্রিবিউটের নেম, আর এই যে পাশে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ওকে, এই হচ্ছে বিষয়। উইথ দেখলাম, হাইট অ্যাট্রিবিউট দেখলাম, এসআরসি দেখলাম, এবং অল্টার দেখলাম। ক্লিয়ার তো নাকি এই পর্যন্ত আপনাদের? বলেন, চার্জে লাগাইছি। জি স্যার, কারো কোনো জায়গায় আলহামদুলিল্লাহ। ঝামেলা আছে? এতটুকু আপনার প্র্যাকটিস করে ফেলবেন। আর একটা বিষয় দেখাই, আপনি দেখেন যেভাবে লিখছেন ডকুমেন্টে কিন্তু সেই সিকুয়েন্টলি এইগুলো মেনটেন্স করছে আর কি। আপনি যদি এই ইমেজটাকে এখানে না লিখে হেডিং এর উপরে যদি লিখতেন, ইমেজটা কিন্তু আপনার উপরেই পেত। বুঝছেন তো? আপনি জি যদি স্যার। এই ইমেজটাকে মাঝখানে লিখতে চান, দেখা যাচ্ছে হেডিং এর নিচে প্যারাগ্রাফের উপরে, এই যে এভাবে কিন্তু কাজ করবে। ঠিক আছে, তো মানে আপনি যেভাবে লিখবেন ঠিক সেইভাবে কিন্তু এইচটিএমএল ডকুমেন্টসে এগুলো শো করবে। ওকে, আচ্ছা, তো এতটুকু গেল। বুঝতে না পারলে বললেন, আর এগুলো কিন্তু প্র্যাকটিস করলেন। ওকে, তো টেক্সট ফরম্যাটিং আপনাদের কাজ বাসায় হচ্ছে আপনারা সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলবেন। আমি চাচ্ছি না আসলে এইচটিএমএল এ খুব একটা বেশি সময় আপনাদের মানে দিই, কারণ এইচটিএমএল আপনারা এগুলো অভ্যস্ত হয়ে যাবেন, এগুলো আসলে কিছুই না। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখলাম বেসিক স্ট্রাকচার ট্যাগ দেখলাম, টেক্সট ফরম্যাটিং ট্যাগ দেখলাম, আর কি দেখলাম? ইমেজেস দেখলাম, বেশি কিছু নাইও। আর এই যে কয়েকটা কিছু আছে, মানে আর একটা ক্লাস হলে আপনাদের শেষ হয়ে যাবে, এটা এইচটিএমএল শেষ। এরপর দেখবেন আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতেছেন সিএসএস দিয়ে, চমৎকার চমৎকার ডিজাইন শুরু করবেন। ঠিক আছে, তো এইচটিএমএল আসলে শিখতে সময় লাগে না। মানে এমনি কি আপনাদের কাছে কঠিন লাগছে এইচটিএমএল? জি না স্যার, কঠিন লাগলে বললেন, হ্যাঁ সহজ আছে এটা, আমি সহজ বাট। এর আগে করছি তো এই জন্য আর কি সহজ আচ্ছা আচ্ছা, লাগতেছে। করছেন। এইচটিএমএল সহজ, বাট এটার মূল্য সবচেয়ে বেশি। চিন্তা করে দেখেন, তাই না? মানে এটা ছাড়া কিন্তু আসলে কিছুই সম্ভব না। সম্ভব? এটা বেসিক।
হ্যাঁ, এটা এটা লাগবে আমি আমাদের। এইচটিএমএল করিনি, বাট যদি ট্যাগগুলো মনে রাখতে পারি হ্যাঁ তাহলে মোটামুটি একদম ইজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ট্যাগগুলো আসলে হয়ে যায় এমনিতে যখন কাজ করবেন। এই যে দেখছেন এখন আপনি যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ জি, করবেন, প্র্যাকটিস করলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ যখন কাজ করবেন তখন দেখবেন কখন কি লাগবে এটা নিজের মাথায় এমনি চলে আসবে। এগুলো আসলে মুখস্থ করতে হয় না। আচ্ছা, এখন আপনাদের নতুন একটা কিছু দেখায় আবার, আর আপনাদের বেশি হয়ে গেলে বললেন আমাকে, ঠিক আছে? আর কিছু জিনিস দেখাই। টেক্সট ফরম্যাটিংটা আপনাদের বাসায় কাজ, এটা আপনার বাসায় কাজ কমপ্লিট করে ফেলবেন। এবং এই যে আমি যে পরিমাণ একটা স্ট্রাকচার নিয়ে আসছি, আপনাদের কাজ থাকবে এটা, যে উপর একটা হেডিং লিখবেন, এই প্রথম আলো থেকে কপি করেন, উপরে একটা হেডিং রাখবেন, এখানে একটা ইমেজ দিবেন, এবং নিচে এখানে একটা প্যারাগ্রাফ লিখবেন, লিখে আমাদের কি কোনো টাস্ক থাকবে, মানে হ্যাঁ হোমওয়ার্ক হ্যাঁ থাকবে? এটাই 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 হোমওয়ার্ক থাকবে। এটা করে কোড সহ, কোডের ছবি তুলবেন, তুলে এই গ্রুপে পোস্ট করে দিবেন। এটা আমি দেখবো, ঠিক আছে? এইটা হচ্ছে স্ক্রিনশট আপনাদের কাজ। নাকি স্ক্রিনশট দিলেই হবে আপাতত। আপাতত তো আমাদের অন্যভাবে দেখানোর সিস্টেম নাই, স্ক্রিনশটই দেন, সমস্যা নেই। গ্রুপে আস্তে পোস্ট ধীরে, করব না? হ্যাঁ গ্রুপে পোস্ট করে দিবেন, সবাই গ্রুপে পোস্ট করবেন। আপনার অ্যাসাইনমেন্ট না দিলে কিন্তু ঝামেলা আছে। ওকে? তার আগে স্টোরি হারিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, গ্রুপে পোস্ট করে দেবো, ওখানে দিবেন। আচ্ছা, আমি দেখেন, আমি আরো কিছু কাজ দেখাই আপনাদের। এগুলো আসলে HTML তাড়াতাড়ি শেষ করে দিব আমরা। 3 নম্বর যে বিষয়, লিস্ট। আচ্ছা, লিস্টের একটা প্র্যাকটিক্যাল বিষয় বলি। আমরা বাজার করছি না, বাজার করার সময় আমরা কি করতাম? বাজার করার লিস্ট আগে করে আমাদের নিই। বাসা থেকে লিস্ট করে দিত, তাই না? যেটা এটা আনতে হবে, লিস্ট করতাম। সেই লিস্টে এখানে, তবে লিস্টের মধ্যে কিছু ধরন আছে। হ্যাঁ, এই ধরনগুলো মূলত আপনাদেরকে এখানে বুঝতে হবে। যেমন লিস্টের মধ্যে রয়েছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, লিস্ট আইটেম, ডিসক্রিপশন লিস্ট, টার্ম ইন ডিসক্রিপশন লিস্ট, হ্যাঁ ডেফিনেশন ডিসক্রিপশন লিস্ট। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউএল, ওয়েল অ্যান্ড এলআই, এই তিনটা হলেই চলে, এগুলো লাগে না। তো এখানে আপনাদের এই তিনটা প্র্যাকটিস করতে হবে। আমি তিনটা জিনিস দেখাই দিই আপনাদের, দেখেন কিভাবে কাজ করবেন। তো প্রথমত, ইউএল একটা ট্যাগ। সো ট্যাগ যেহেতু, এটাকে শুরু করতে হবে, শেষ করতে হবে। শুরু করলাম, শেষ করলাম, কিচ্ছু আসে নাই। আসছে? আসে নাই। না। এই ইউএল এর মধ্যে গিয়ে আমরা এলআই নিলাম। এই এলআই নিয়ে এখানে ধরেন আমরা লিখলাম, কি লেখা যায় এখানে, একটা বাজারের আলু, ঠিক আছে, লিখেন আলু পটেটো। লিখলাম। হ্যাঁ, এই দেখেন আলু চলে আসছে। তারপরে আরেকটা এলআই নিলাম, পটল, দেন এই যে লিস্ট আকারে চলে আসতেছে না, এলআই দেন। জি স্যার, তার মানে ট্যাগের ভিতরে আবার ট্যাগ হচ্ছে, হ্যাঁ তার হ্যাঁ, ভিতরে ট্যাগের মধ্যে আবার অ্যাট্রিবিউট। ট্যাগ হচ্ছে, কোনো অসুবিধা নাই। এই যে ট্যাগের মধ্যে ট্যাগ, তার মধ্যে ট্যাগ, তার মধ্যে ট্যাগ, এইভাবেই কাজ হবে, দেখবেন। এলআই, আরো এলআই নেন। হ্যাঁ, আর কি লিখবো, আলু, পটল, ঝিঙ্গা, পেঁপে। আচ্ছা, পেঁপে, দেখেন এই যে আসে না, এই যে সুন্দরভাবে চলে আসতেছে, এবং বুলেটিং পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে, এই যে এই পাশে। তো এটাই হচ্ছে মূলত লিস্ট। তো আমরা এটা যেটা দেখলাম, এটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টটা পাচ্ছে কোথায় থেকে? এই আনঅর্ডার লিস্টটা পাচ্ছে এই ইউএল থেকে, ঠিক আছে? এলআই তো সেম, এলআই এর মিনস হচ্ছে লিস্ট, আর এই ইউএল এর মিনস হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে যদি তার আপনি, মানে কি ইউএলটা কাইটা দিলে কি আসবে না? না কেটে দিলে তো আসবে না, হ্যাঁ আসতেছে, বাট দিতে হবে আর কি আপনাকে, হ্যাঁ এটা দিবেন। ওয়েল দেন, ওয়েল মিনস অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কি, যেমন 1 2 3 ABCD আমরা লিখি না পয়েন্ট আউট করে, রোমান চিহ্ন, অনেক কিছু থাকে না, এরকম আর কি। বুঝছেন তো? জি, এই এবার যে বুঝছি। এইগুলো কিন্তু লাগবে আপনাদের, এগুলো কিন্তু লাগবে। আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল বিষয় বলি। এই যে এবার লিস্ট করলাম না, এই লিস্টগুলো করে, এই যে মেনুগুলো কিন্তু করা, এই যে মেনুগুলো দেখছেন না, সর্বশেষ, রাজনীতি, এগুলো কিন্তু একটা লিস্ট আইটেম। বাট পরবর্তীতে সিএসএস দিয়ে আমরা কি করছি, সিএসএস দিয়ে এইগুলো কেটে দিয়ে জাস্ট এগুলোকে পাশাপাশি নিয়ে আসছি, ছোট করছি, বড় করছি, সুন্দর করছি আর কি, ঠিক আছে? তো ওই কাজগুলোতে আমাদের মূলত এই জিনিসগুলো আসলে লাগবে। তো এটা প্র্যাকটিস করে ফেলবেন, এর বেশি কিছু করার দরকার নাই, যা দেখলেন আর কি। ওকে, বুঝছেন তো? জি। ইউএল বা ওয়েল, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক জিনিসটা আসলে কি, যেটা অলরেডি কিন্তু আপনারা জানেন। HTML এর কালকের ক্লাসে আমি লিঙ্ক নিয়ে অনেক আলোচনা করছিলাম, হাইপার লিঙ্ক, হাইপার মিডিয়া, তাই না? মনে আছে তো? আচ্ছা, আমি আজকে একটু একটা প্র্যাকটিক্যাল দেখাই যে লিঙ্কটা আসলে কিভাবে তৈরি করতে হয়। ওকে, তো লিঙ্ক তৈরি করার জন্য মূলত আমরা যে ট্যাগটা ইউজ করব, সেই ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ ফর হাইপার লিঙ্ক। ওকে,
তো ধরুন আমাদের এই ডিজাইন এখানে এই 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 হেডিং আমরা ক্লিক করব, ধরেন ক্লিক করলে প্রথম আলোর এই পেজে চলে আসবে, বুঝছেন? এই কাজটা আমরা করব। বা আমাদের হেডিং 1-এ ক্লিক করলে আমাদের এখানে ধরেন আরেকটা পেজ আছে, যে পেজে এই জিনিসটা ওপেন হবে। করা যায় তো নাকি? কিভাবে জিনিসটা জি করব স্যার, জি। একটু দেখেন, এই জিনিসটা আপনারা করবেন। তো এখানে হেডিং 1 নেওয়া হয়েছে। তো হেডিং 1-এর আগে H1-এর পরে আমরা এখানে একটা ট্যাগ ইউজ করবো, যে ট্যাগের নাম হচ্ছে এ। ওকে, এ ট্যাগ। তো এই ট্যাগও শুরু করতে হয়, শেষ করতে হয়, এ ফর অ্যাঙ্কর। তো এই এর মধ্যে গিয়ে আপনি এখন লেখেন, আমরা একটা টাইটেল নিয়ে আসি, এদের একটা টাইটেল ছিল না, এই টাইটেলটাই আমরা এই অ্যাঙ্করের ভিতরে দিয়ে দিলাম। ঠিক অ্যাঙ্করের ভিতরে দেখেন, শুরু করছি, শেষ করছি, মাঝখানে আমরা আমাদের কন্টেন্টগুলো আমরা দিয়ে দিলাম। এই তো। তো এই এর ভিতরে HREF, HREF মিনস হাইপার রেফারেন্স। ঠিক আছে, হাইপার রেফারেন্স, যে কোথায় গিয়ে তুমি যাবে আর কি, বা লিঙ্ক আপ হবে, এই জিনিসটা আর কি। HREF, হাইপার রেফারেন্স। তো HREF এর ভিতরে এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। এখানে যখন আমি HREF দিয়ে দিলাম, দেখেন আমাদের এখানে কি মোটামুটি একটা লিঙ্ক আপ হয়ে গেছে। এবং মাউস নিয়ে গেলে দেখেন বলছে এই যে ক্লিকেবল মাউস নিয়ে যাচ্ছে, কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের, দেখছেন? ওভারের কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ। তো HREF এর ভিতরে আমরা এখানে যদি হ্যাশ ইউজ করি, হ্যাশ ইউজ করা মানে সে আসলে কোথাও যাবে না, এখানে ফিক্স থাকবে। ফাঁকা দেখাবে। হ্যাঁ হ্যাঁ, মানে সে টার্গেট আসলে ওখানেই রাখবে। বাট এটার মধ্যে আপনি যা রাখবেন সেটাই মূলত করবে আর কি। তো আমরা ধরুন প্রথম আলোর এই অ্যাড্রেসটা আমরা এখানে দিলাম, আমরা ইউআরএলটা দিয়ে দিব। ইউআরএল দিলাম, ধরুন ইউআরএলটা দিলাম। দেখেন, তো ইউআরএল দেওয়ার পরে ঘটনাটা কি ঘটে? ঘটনা যেটা ঘটবে, এখানে ক্লিক করি, এই যে দেখেন যাচ্ছে, চলে জি যাচ্ছে স্যার, তাদের সাইটে, চমৎকার। রিডিরেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলেই তাদের সাইটে চলে যাচ্ছে। মজার জিনিসটা এখন আপনারা দেখবেন। জি স্যার, মজার চমৎকার জিনিস তো। হচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা ধরেন আপনার এই সাইটে আরো কিছু ফোল্ডার আছে, ফাইল আছে। বিষয়টা এরকম হয়, আমি আপনার একটা হিসাব বুঝাই। এই জিনিসটা এখন আপনার মাথায় না গেলেও সমস্যা নাই, বাট একটু বোঝার ট্রাই করেন, গুরুত্বপূর্ণ। এই যে প্রথম আলোর প্রথম পেজে দেন সবগুলো পোস্ট আছে, তাই না? তাদের পোস্ট আছে না? বাট এই জি। পোস্টগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু দেয়া থাকে না, কিছু কিছু দেয়া থাকে, তাই না? এই যে এই পোস্টে যখন আমরা ক্লিক করতেছি, খেয়াল করেন এই ইউআরএল বক্সটা খেয়াল করেন, ক্লিক করার সাথে সাথে দেখছেন নতুন একটা ইউআরএল চলে আসতেছে, মানে এটা হচ্ছে আলাদা একটা পেজ বা রেফারেন্স দিয়ে দিচ্ছে এখানে। এই পেজে গিয়ে সে টোটাল যে নিউজগুলোকে এখানে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা আলাদা পেজ, এটা কিন্তু আলাদা একটা পেজ। তো আমরা চাইলে আমাদের এই ডকুমেন্টসেও এখানেও কিন্তু নিতে পারি, একটা আলাদা ফাইল তৈরি করেন, যে সিঙ্গেল পোস্ট পেজ ডট এইচটিএমএল নিলাম। সমস্যা আছে? সমস্যা নাই। তো নেয়ার পরে এখানে আমরা HTML5-এর যে স্ট্রাকচার সেটা নিয়ে আসলাম, যেটা আগে আপনারা দেখছেন। এবং আমাদের এই যে যে কন্টেন্টগুলো আছে না, এই কন্টেন্টগুলোকেও আমরা এখানে কপি পেস্ট করলাম, রাখলাম, যাতে করে আমরা কি মানে জিনিসটা বুঝতে পারি আর কি। দেখেন এক মজার জিনিসটা দেখবেন, সিঙ্গেল পোস্ট পেজ এটা আমাদের। তো এখানে একটু ডিজাইনটা আমরা চেঞ্জ করে রাখি, তাহলে আমাদের জন্য ধরতে সুবিধা হবে। ইমেজটা কই আমাদের? ইমেজটা ধরেন আমরা আরো বড় করে দিব। এখানে ধরেন ইমেজটা প্রায় 1000 থাকবে, এটার হাইটটা ধরেন প্রায় 500 করে দিব। ঠিক আছে, এই প্যারাগ্রাফগুলো আরো একটু বাড়াই দিব আমরা, আরো কয়েকটা প্যারাগ্রাফ এখানে দিব, আরো কয়েকটা প্যারাগ্রাফ দিলাম দিলাম দিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব, যখন কোনো ব্যক্তি এই লিংকে ক্লিক করবে, আমাদের এই পেজটা ওপেন হবে, এই পেজটা ওপেন হবে। ঠিক আছে, এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো কোথায় ক্লিক করব? এখানে। তো এখানে ক্লিক করলে আমাদের যে পেজটা আছে সেই পেজটা এখানে বলে দিবেন। পেজ বলে দেন সিঙ্গেল পোস্ট পেজ ডট এইচটিএমএল। ঠিক আছে, এখন আসেন এটাতে ক্লিক করেন, দেখছেন আসে জি স্যার। টোটালি আমাদের এই যে চেঞ্জ হয়েছে, দেখেন তো হুম। চেঞ্জ হয়ে গেছে না? জি। এইভাবেই কিন্তু কাজ করে, আর কোনোভাবে কিন্তু না। ঠিক আছে, লিঙ্ক আপের মাধ্যমে এভাবে আমরা কাজ করব। জাস্ট এখানে ক্লিক করছি আমরা, এই যে আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নতুন একটা পেজে চলে যাচ্ছে। বুঝতে তো পারছেন? বাকিদের কোনো জি প্রবলেম স্যার। বলেন এই জায়গায়?
তার মানে আমরা যে পেজটা ওপেন করছি সেই পেজের ভিতরে হ্যাঁ কন্টেন্ট গুলি রাখছো আর ওই পেজটা ধরায় হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ধরাই দিছে। ডিজাইনটাই তো আলাদা, তাই না? ডিজাইন কন্টেন্ট এগুলো আলাদা। তো তার জন্য আলাদা একটা পেজ তৈরি করে ফেলছে তারা। আপনি আপনার ইচ্ছা মতো এই পেজে এখন কন্টেন্ট দেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এই রেফ, এই বিষয়টা তো বুঝতেই পারছেন। আচ্ছা, হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স, হ্যাঁ। এখানে আরো কিছু ইউজ করা যায়, টার্গেট ইউজ করা যায়। টার্গেটের, টার্গেট একটা অ্যাট্রিবিউট দেখায়। আপনাদের ভিডিও থাকবে, ভিডিও বারবার দেখেন, হ্যাঁ। মানে এগুলো আপনাদের মানে ধরতে না পারলে একটু দেখেন, আমি যদি নোট করে দিব না আপনাদের কি কি শিখাইলাম, নোট করে দিব। তো আগে যেমন আমরা হচ্ছে কি করছিলাম, ইমেজের মধ্যে উইথ একটা অ্যাট্রিবিউট নিয়েছিলাম। তো একটা ট্যাগের মধ্যে তো আমরা অনেকগুলো কি ইউজ করতে পারি, অ্যাট্রিবিউট ইউজ করতেই পারি, এটা তো আমরা জানি। তো এখানে যেমন এই স্টেপ একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে পারেন, সেটা টার্গেট। টার্গেটের কাজটা কি দেখেন, আমরা যখন এখানে ক্লিক করছি এই জিনিসটা এই পেজেই ওপেন হচ্ছে, তাই না? এই পেজেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি এই জিনিসটা এই পেজ আর ওপেন হবে না, এটা ওপেন হবে টোটালি নতুন একটা ট্যাবে। কি হবে? নতুন একটা ট্যাবে ওপেন হবে, এই পাশে আরেকটা ট্যাব অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। হয় না এরকম অনেক সময়? জি। হয়তো। হ্যাঁ, এই কাজটা কিভাবে করবেন, এইটা করার জন্য এখানে টার্গেট ইউজ করবেন। তো টার্গেটের এখানে আপনি দিয়ে দিবেন ব্ল্যাঙ্ক, অনেকগুলো আছে, ব্ল্যাঙ্ক দেন। টার্গেট ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে নতুন একটা টার্গেট বা নতুন একটা ট্যাব ওপেন করে ফেলবে সে। দেখেন, ক্লিক করেন, ও কাজ করে না। আচ্ছা, রিলোড করতে হবে। ওয়েট, টার্গেট ব্ল্যাঙ্ক, ওয়েট ওয়েট, এটা কি সেভ দিছিলেন স্যার? সেটাই দেখে আসি। ও আমরা কোথায় ইউজ করছি, সরি 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 সরি, আমাদের তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কাজ করতে হবে, এখানে না। আমরা ভুল জায়গায় করছি। আমরা ক্লিক করব কোথায়, এখানে না, এই যে এখানে, এমনি নিজে এখানে বলে খারাপ না বলে এইটার মধ্যে, এইখানে টার্গেট ইউজ করেন। ও আচ্ছা আচ্ছা। টার্গেট যেখানে ক্লিক করব সেখানেই, হ্যাঁ। সো টার্গেট ব্ল্যাঙ্ক। এখন আশা করি ঠিকঠাক, দেখি হয় কিনা। সেটাতে ক্লিক করলাম, এই যে নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হয়ে গেছে, দেখছেন? এখান থেকে এটা ট্যাব একটা ওপেন হয়ে গেছে, এই যে, এই যে, বুঝতে তো পারছেন? তার মানে কি টার্গেট দিয়ে ব্ল্যাঙ্ক দিতে হবে? টার্গেট ব্ল্যাঙ্ক, হ্যাঁ, ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাঙ্ক একটা ট্যাব ওপেন করতে বলতেছে সে। ঠিক আছে, নিউ ট্যাবে হচ্ছে। হ্যাঁ, টার্গেট ব্ল্যাঙ্ক। বলেন বাকিরা কি বুঝতেছেন? সবাইকে কথা বলতে হবে, হ্যাঁ, কথা বলতে হবে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, সো বুঝতে আমরা পারছি। মোটামুটি দেখেন অনেকগুলো দেখলাম। কি কি দেখলাম আজকের ক্লাসে অনেক আমাদের? কিছু বলছি স্যার। লিংক রাত দেখলাম, পর্যন্ত লিংক, থাকবে কিনা দেখুন। হ্যাঁ, লিংক প্র্যাকটিস করে ফেলবেন। ন্যাব আছে, ন্যাবটা আমরা পরে দেখবো, যখন সিএসএস নিয়ে দেখবো। ন্যাব মূলত কি কাজ করে? ন্যাব হচ্ছে আপনার এই যে এই ন্যাভিগেশনটা, হ্যাঁ, মেনু বারটা আর কি তৈরি করবে ন্যাব দিয়ে। আচ্ছা, ইমেজটা আমরা দেখে ফেলছি, ইমেজের যে কাজ এটা আমাদের শেষ। এখানে আরো কিছু আছে, দরকার নাই। টেবিলের একটা ব্যাপার আছে, টেবিলটা আমি আপনাদের একটু দেখাই দিই। ঠিক আছে, টেবিলটা আমি আপনাদের দেখাই দিই, মানে আজকে একটু দেখলে আপনাদের যেটা হবে নেক্সট ক্লাস থেকে আপনাদের ভালো লাগবে। মানে নেক্সট ক্লাসে দেখবেন সিএসএস দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারতেছি। ঠিক আছে, তো আমি আরেকটা দেখাই আপনাদের, টেবিলটা দেখাই। চাপ হয়ে যাবে নাকি আপনাদের, বলেন? যদি চাপ বলেন যে হয়ে ভাই, যাবে স্যার। হ্যাঁ, এগুলি রাত পর্যন্ত রাখতে পারবেন? অনেকের চাপ হয়ে তাই? আচ্ছা আচ্ছা, তাহলে আমি রাখি। নেক্সট দরকার, সমস্যা নাই। আসলে এখন দেখেন আপনাদের শিখালাম, বাট আপনার লোড যদি নিতে না পারেন তাহলে কিন্তু আরেকটা ঝামেলা। জি স্যার। হ্যাঁ, ক্যাচ খেলবার পরে। তো যতটুকু আছে এতটুকু নিয়েই হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই গ্রুপে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আপনাদের। এই গ্রুপে যদি অ্যাসাইনমেন্ট জমা না দেন তাহলে কিন্তু ঝামেলা আছে, হ্যাঁ। মানে কাজ প্র্যাকটিস করতে হবে। আর আপনাদের অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে, অবশ্যই এটা মেনটেন্স করতে হবে। তো অ্যাটেন্ডেন্সটার জন্য আমি আপনাদের যেটা করব, ওইটা একটু কাজ করে দিই আমি আপনাদের। তো আপনার টুস করে এই কাজটা একটু করে ফেলবেন। সেটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্সটা আমি প্রতিটা ক্লাসেই নিব। এখন আপনার রোল নাম্বার তো এখনো তৈরি করা হয় নাই, বাট রোল নাম্বারটা দরকার। বাট কে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন আমার তো এগুলো ট্র্যাক করতে হবে, তাই না? অ্যাসাইনমেন্ট কি প্রতি ক্লাসে চেক করা হবে স্যার? প্রতিটা ক্লাসে অ্যাসাইনমেন্ট আমি চেক করব, আমি চেক করব, ক্লাসে আরো যারা আছে সবাই দেখবে আপনি কেমন কাজ করছেন, হ্যাঁ। এগুলো দেখে আসলে ইন্সপায়ার্ড হওয়া যায়। ক্লাসে দেখা যাচ্ছে একজন সুন্দর ডিজাইন করছে, আপনি তার ডিজাইন দেখবেন, দেখলে আপনার কি মনে হবে যে আমি তার চাইতে সুন্দর ডিজাইন করব। এরকম একটা বিষয় থাকবে, কম্পিটিশন করবেন। আচ্ছা, আমি আপনাদের
উম, আমাদের একটা ফর্ম দিব বানাইয়ে, একটা ফর্ম দিচ্ছি। আপনারা যেটা করবেন, ওয়েট, আপনাদের যে নাম দিবেন এই নাম দিয়ে হচ্ছে আপনাদের ওই আমি রেজিস্ট্রেশনের যে প্রসেসটা ওইটা করব। এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন, অ্যাক্টিভ নাম্বার, যে নাম্বারে আমি ওই যে মেসেজ টেসেজ করবো। আর এখানে যেটা করবেন আপনাদের নাম থাকবে না? উম, নাম, নাম, হ্যাঁ এই যে নাম আছে, নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল। নাম, ফোন নাম্বার, ইমেইলটা আপাতত, ইমেল, হ্যাঁ ইমেল, ওই যে একজন বলছিলেন ইমেলটা দরকার। আসলে আপনাদের ইমেল থাকলে আমি তো ইমেইলে আপনাদের ক্লাসের লিঙ্কগুলো পাঠিয়ে দিতে পারি ইনস্ট্যান্ট, এটা তো ভালো হয়। আর রোল নাম্বারের কোনো ইয়া রাখবে? রোল নাম্বার আমি করে দিচ্ছি, দাঁড়ান। আপনি এই ফর্মটা এখনই কুইকলি করে ফেলবেন, আমি ইনস্ট্যান্ট আপনার রোল নাম্বার করবো, আপনার অ্যাটেন্ডেন্স আজকেই দিয়ে দিবেন, আজকে থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। ওয়েট, অ্যানিয়ন উইথ লিঙ্ক, নেন আপনাদের জুমের চ্যাট এটা দিয়ে দিচ্ছি। Wait. খেলা আপনার দিলে এটা ইনস্ট্যান্ট, আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করবেন, আর আমি ইনস্ট্যান্ট আপনাদের রোল নাম্বারটা ক্রিয়েট করে দিব। আর রেকর্ডটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদের, রেকর্ড নিয়ে কোনো টেনশন নাই। আপনাদের যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আছেন, রেকর্ড ভিডিও আমি ওখানে দিয়ে দেবো। করেন, একটু দ্রুত করেন, আর আমি বাকি কাজগুলো একটু করি। দেখেন লিঙ্কটা পাইছেন কিনা। জি স্যার, পেয়েছি স্যার। পাইছেন, ফিল আপ করেন, দ্রুত ফিল আপ করেন, আমি আপনার রোল নাম্বারটা বানাই দিই। আপাতত রেকর্ডটা অফ রাখি, কারণ আমাদের ক্লাস যেহেতু শেষ। The recording has stopped. ওকে ফাইন। সবাই করে ফেলেন। আমি অন্যভাবে ট্রাই করছি, বাট হচ্ছে না তো আপনাদের, মানে অনেকে রেজিস্ট্রেশন করছেন, এখন সবাই তো আসলে ক্লাসে আসতেছেন না। এই জন্য আমি চিন্তা করলাম যে ক্লাসে যারা থাকবে আমি শুধুমাত্র তাদের নামগুলোই নিব এবং স্যার তাদেরকে পেয়েছেন অ্যাটেন্ডেন্স কিনা দিব। এটা বোঝা যাবে এখন? হ্যাঁ পেয়েছেন কিনা সেটা বোঝা যাবে এখন স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাপারটা বোঝা যাবে, সাবমিট বোঝা হয়েছে যাবে, কিনা? বোঝা যাবে, সাবমিট করলেই বুঝতে পারবেন, অসুবিধা নেই। এই যে করতেছেন, এই যে 22 জন হয়ে গেছে অলরেডি, সমস্যা নেই। মানে আমি হচ্ছে আপনাদের দেখেন এই যে, মানে যেটা করলাম, অনেকে রেজিস্ট্রেশন করছে, তো রেজিস্ট্রেশন করার পরে এখন অনেকে তো ক্লাসে আসতেছে না। আর যারা ক্লাসে আসতেছে না তাদেরকে তো অ্যাটেন্ডেন্স লিস্টে রেখে লাভ এটা নাই। ভালো একটা প্রসেস স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট আমি আপনাদের ক্লাসের সময়, মানে মাঝে আমি আপনাদের এই শিটটা দিয়ে দিব। শিটটা দিলে আপনারা কি করবেন, জাস্ট জাস্ট আপনি যদি প্রেজেন্ট থাকেন আপনার নাম বরাবর আপনি ইয়েস লিখে দিবেন, এতটুকুই শেষ। আমি পরে এই জিনিসগুলো আমার যে রুট একটা আছে, ওই রুটের মধ্যে গিয়ে আমি আপলোড করে দেবো, ক্লাস 1 ক্লাস 2 প্রতিটা ক্লাসে কে কে অ্যাটেন্ডেন্স ছিলেন সব কিছু আমি মোটামুটি আপনাদের বের করে দিতে পারবো আর কি। স্যার একটা কথা ছিল। বলেন বলেন। স্যার মোবাইলে তো এরকম কোডিং এর অ্যাপস ডাউনলোড করা যায়। মোবাইলে করতে পারবেন সম্ভবত, কষ্ট হয়ে যাবে আপনাদের, বাট করেন, যেহেতু পিসি আপাতত নাই। আপনি হচ্ছে নোটপ্যাড মানে আমার প্লাস হোমওয়ার্ক প্লাস গুলা কি মোবাইলে করে স্ক্রিনশট দিতে করেন, পারবো? অসুবিধা নেই, করেন আচ্ছা। করেন, অসুবিধা নেই। স্যার ফোনের, তাহলে ফোনের ওই অ্যাপস এর ব্যাপারে একটু বলে দিলে ভালো হতো ফোনের সবাই। বিষয়ে আচ্ছা আমি দেখি, দাঁড়ান wait, একটু খুঁজে আমি হচ্ছে আপনাদের ওইটা দিব নি। প্লে স্টোর একটু খুঁজতে হবে যে কোনটা ভালো, আসলে টেস্ট করতে হবে, আমি আপনার জি জি। হোয়াটসঅ্যাপে জানাই দিব নি, একটু দেখি। নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইন আর হচ্ছে ভিডিও এডিট, ভিজুয়াল স্টুডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোটপ্যাডটাই নিবেন, কারণ মোবাইলে যেহেতু তো ভিএস কোড হয়তো একটু হ্যাং করতে পারে, নোটপ্যাডটা ইউজ করেন। হয়েছে আপনাদের সবারটা হলে বললেন। 40 জন বাকিদের একটু কুইকলি করে ফেলেন। আপনাদের শেষ হলে আমি হচ্ছে এটা ইয়ে করবো। আপনাদের হয়ে গেলে আমাকে একটু বললেন। আর ইমেল আপনার বানান যে ভুল দিয়েন না আবার, ইমেল ভুল করলে আপনার মেল আবার পাবেন না।
অনেক সময় অনেকে মেল ভুল দেন। স্যার হোয়াটসঅ্যাপে একজন একটা কোশ্চেন করছে, ক্লাসে আছি বাট চ্যাট অন হচ্ছে না, ফর্ম পূরণ করতে পারছি না। ও, ক্লাসে আছি বাট চ্যাট অন হচ্ছে না, ফর্ম পূরণ ও আচ্ছা আচ্ছা। উম, ওনাকে তাহলে এই যে ফর্মটা এখানে দিলাম, চ্যাট অন হচ্ছে না ওনার। মাইক্রোফোন অন করেন আপনি, স্মৃতি, মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন করে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আমি শুনছি আপনাকে। আমি আমার চ্যাটে হচ্ছে অন হচ্ছে না, অন টাইপ করতে পারতেছি না।